পচন ধরলে আমরা সাইলেসিয়া দিই। মাথায় রাখতে হবে, যদি পচনের মাত্রা বেশি হয়ে যায় কখনোই সাইলেসিয়া ব্যবহার করবেন না, দন্ত্যান্বয় করে না, কারণ তাতে রোগীর মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। যদি মা সাইলেসিয়ার পেশেন্ট হয় তাহলে যখনই মা শিশুকে দুধ পান করায় তখন দেখা যাচ্ছে যে তার জরায়ু থেকে রক্ত পড়ছে। পানিতে ডুবে আত্মহত্যা করতে চায়। আমি একবার দুষ্টামি করে বলছিলাম যে সাইলেসিয়ার মানুষেরা পানিতে ডুবে আত্মহত্যা করতে চায় কেন? এরা ভাঙবে কিন্তু মাছ খাবে না। ওই যে বললাম, নিজের ইমেজকে সবসময় তারা ধরে রাখতে চায়, ইমেজ কোনোভাবে নষ্ট হতে দেবে না। খনিজ পদার্থগুলো সুসংগঠিত, পাশাপাশি থাকে, এক জায়গায় থাকে, একসাথে থাকে। ঠিক তেমনি সাইলেসিয়াও, সাইলেসিয়া যেহেতু খনিজ পদার্থ থেকে তৈরি, তাই সাইলেসিয়ার মানুষেরা সুসংগঠিত থাকতে চায়, গোছালো থাকতে চায়, এলোমেলো থাকতে চায় না। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ ওষুধ সাইলেসিয়া। তো বন্ধুরা, আমরা জানি যে এটি একটি খনিজ ওষুধ। এটি ক্রনিক, পলিক্রেস্ট, ব্যক্তিকেন্দ্রিক এবং শিশু প্রধান ওষুধ। শরীরের উপর অংশ ডান দিক এবং নিচের অংশ বাম দিক সাধারণত আক্রান্ত হয়। এর ধাতুগত বৈশিষ্ট্য কি আমরা একটু দেখে আসি। আমাদের বড় বড় যে মেডিসিনগুলো আছে সেগুলো কনস্টিটিউশন আমাদের জানা খুব জরুরি, এই কারণে যে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের সময় আমাদের কনস্টিটিউশন না জানলে ট্রিটমেন্টে গিয়ে আমরা কিছুটা ঝামেলায় পড়ি। ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আকৃতি কি। আমরা যে রোগী দেখে চিনব কিভাবে এটি কোন ওষুধের রোগী, চেহারা দেখে চিনব কিভাবে, এর আকৃতি কেমন। তো সাইলেসিয়ার আকৃতি হচ্ছে শরীরটা অনেকটা ফ্যাকাশে টাইপের, যেন মনে হয় যেন রক্ত স্বল্পতায় ভুগছে এমন। মাংসপেশিগুলো খুব ঢিলা, শরীরে রক্ত স্বল্পতা, দুর্বলতা, শরীর শুষ্ক জীর্ণশীর্ণ, যেন মনে হয় তার শরীরের হাড়গুলো পুষ্ট হয়নি, অপুষ্ট টাইপের এরকম। বিশেষ করে শিশুদের মাথার হাড় ভালোভাবে জোড়া লাগে না। মাথার যে উপরের যে অংশটা, এটা মনে হয় যেন বহুদিন পর্যন্ত, একটা বাচ্চার মোটামুটি বছর খানিক বয়স হলে বা 8-10 মাস বয়স হলে মাথার এই যে চাঁদের যে হাড়টা, এটা মোটামুটি শক্ত হয়ে যায়। কিন্তু এদের বাচ্চাদের এই জায়গাটা মনে হয় যে তুলতুলে হয়ে আছে, নরম হয়ে আছে, যেটা আমরা ক্যালকেরিয়া কার্ভ বা ক্যালকেরিয়া ফসের মধ্যেও পাই। আর এদের মাথা এবং গ্ল্যান্ডগুলো অনেকটা বড় এবং শিশুদের পেটটাও বড়। বিশেষ করে এদের মাথাটা অপেক্ষাকৃত শরীরের তুলনায় বেশ বড়। আর এদের যে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে সব জায়গায় যে গ্ল্যান্ডগুলো আছে, গ্ল্যান্ডগুলো ফুলে বড় হয়ে থাকে। আর এদের পেটটা বেশ শরীর স্বাস্থ্যের তুলনায় বড় আর কি। তাহলে মাথা বড়, গ্ল্যান্ডগুলো বেশ ফোলা বা বড়, আর পেট বড়। আর এদের আঙ্গুলের ডগাগুলো ফেটে ফেটে যায়, আঙ্গুলের মাথাগুলো ফেটে ফেটে যায়। নখের উপর এক ধরনের সাদা সাদা দাগ থাকে, যেটা আমরা টিউবারকুলি নামের মধ্যে পাই। এদের নখগুলো অনেকটা একটু এবড়ো থেবড়ো টাইপের, ঢেউ খেলানো, হলুদ কিংবা বাদামি রঙের নখ হতে পারে। নখ অনেক সময় ভেঙে যায়, নখে অনেক সময় ফাঙ্গাস জমে। এই গেল এর আকৃতি। প্রকৃতি কেমন আমরা একটু দেখে আসি, এদের মেজাজটা কেমন। এদের শারীরিক ও মানসিকভাবে এরা দুর্বল, নম্র এবং ভীরু টাইপের। এরা একটু ভীতু টাইপের হয়, নম্র ভদ্র টাইপের হয়, বিনয় স্বভাবের, কিন্তু রাগলে একঘেয়েমি করে। এমনিতে ভদ্র শান্তশিষ্ট, কিন্তু যদি রাগ হয় তাহলে খুব ঘাট টেড়া, যেটাকে আমরা বলি ঘাড় বাঁকা, একঘেয়েমি করে আর কি। সহজে শান্ত হতে চায় না। বাহিরে ভদ্র কিন্তু ভিতরে যথেষ্ট জিদ আছে। এরা চঞ্চল এবং এদের খুব তীক্ষ্ণ বুদ্ধি। এখন আমরা আসি বন্ধুরা যে কাতরতা কি। কাতরতা হচ্ছে সর্বোচ্চ শীতকাতর, ফার্স্ট গ্রেডের। মায়াজম কি? শরিক, সিফিলিটিক, সাইকোটিক। শরিক হচ্ছে সেকেন্ড গ্রেড, সিফিলিটিক হচ্ছে ফার্স্ট গ্রেড, সাইকোটিক হচ্ছে সেকেন্ড গ্রেড। আর গভীর টিউবারকুলার অর্থাৎ ফার্স্ট গ্রেডের টিউবারকুলার মেডিসিন এটি। তাহলে পাওয়া গেল বন্ধুরা আকৃতি, প্রকৃতি, কাতরতা এবং মায়াজম। বাকি রইল কি? প্রবণতা। সাধারণত সাইলেসিয়া কি ধরনের রোগ প্রবণতা সাইলেসিয়ায় পাওয়া যায়? টিউবারকুলার অর্থাৎ যেটাকে আমরা বলছি ক্ষয়দোষ, আর স্ক্রোফোলাস অর্থাৎ আমাদের ঘাড়ে যে গ্ল্যান্ডগুলো যে থাকে এগুলো ফুলে যায়, পাকে। তাহলে স্ক্রোফোলাস এবং টিউবারকুলার প্রবণতা এদের মধ্যে পাওয়া যায়। এখন আমরা আসি যে সাইলেসিয়ার মানুষেরা অসুস্থ হয় কেন, কারণ কি, রোগের কারণ কি। তো কজেশনগুলো আমরা একটু দেখে আসি। পায়ের তলার ঘাম যদি অবরুদ্ধ হয়ে যায় সে কারণে এরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে।
এক বন্ধু প্রশ্ন করছে মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গেলে সোজা করা যায় কিনা সাইলেসিয়া দেয়। হ্যাঁ, সোজা হয়, যদি লক্ষণ মিলে তবে মেরুদণ্ড সোজা হয় সাইলেসিয়ায়, সমস্যা নাই। তো ওই প্রশ্ন এইভাবে না করাই ভালো আর কি। তো পায়ের তলার ঘাম যদি আটকে যায়, অবরুদ্ধ হয়ে যায়, তাহলে তারা অসুস্থ হয়ে পড়ে। টিকে দেওয়ার কুফলে, আমরা যে বাচ্চাকে টিকে দিই, সেই টিকে দেওয়ার কুফলে এরা অনেক সময় অসুস্থ হয়। আর যে সমস্ত শ্রমিকরা পাথর কাটার কাজ করে, যেমন আমরা দেখি যে কিছু বন্ধু আছে যারা এই যে আমরা বিল্ডিং ঢালাইয়ের জন্য যে পাথর, সে পাথর কাটে সড়কের জন্য, কিংবা কোনো কারখানায় যে মেশিনের সাহায্যে যে পাথর কাটে, পাথরের যে ধুলা উড়ে, অথবা যারা ওই সরাসরি পাথর কাটে, এই পাথরের মধ্যে যে ছোট ছোট এই পাথরের টুকরা যেগুলো আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকে, তো এই পাথর কাটা শ্রমিকদের ক্ষুদ্র অংশ অনেক সময় শ্বাসযন্ত্রে প্রবেশ করে, সে কারণে এরা অসুস্থ হতে পারে। আর যদি খুব জোরালো ঝাপটা বাতাস গায়ে লাগে, সে কারণে এরা অসুস্থ হতে পারে। আসি বন্ধুরা, আমরা একটু দেখে আসি যে সাইলেসিয়া ওষুধটার নামের মধ্যেই তার মূল লক্ষণগুলো লুকিয়ে আছে বা থাকে, সেটা আমরা একটু দেখে আসি। এর প্রথম অক্ষরটা হচ্ছে এস, সুইট অফ ফুট ভেরি অফেন্সিভ। এদের পায়ের ঘাম ভীষণ দুর্গন্ধ, অর্থাৎ সাইলেসিয়ার মানুষদের যে পা ঘামে না, এদের পায়ের ঘামে জুতা এবং মোজা এত বিশ্রী গন্ধ করে, এরা মোজা পায়ে দিয়ে কারো সামনে যেতে চায় না, কারো বাসায় যেতে চায় না, যে কারণে কোথাও কারো বাসায় গেলে জুতা মোজাটা দূরে খুলে রেখে আসে, কারণ এত গন্ধ করে যে যেখানে যায় তারা গালাগালি করে। তো এরপরের অক্ষর আসি আমরা আই, ইন্ডোলেন্স, এরা একটু অলস প্রকৃতির। এরপরে এল, ল্যাক অফ স্পিরিট, এদের সাহস কম। এরপরে সি, চিলি ভেরি মাছ, সাংঘাতিক শীতকাতর। হোমিওপ্যাথিতে সর্বোচ্চ শীতকাতর যে 2-3-4টা ওষুধ, তার মধ্যে সাইলেসিয়া একটা। এরপরে আসি ই, এভরি ইঞ্জুরি সাপরেটস, যে কোনো কাটা ছিঁড়া স্থান পেকে যায়। তাহলে এভরি ইঞ্জুরি সাপারেটস। এরপরে হলো এ, অ্যাগ্রাভেশন ইন নিউ মুন অ্যান্ড ফুল মুন, অমাবস্যা এবং পূর্ণিমার চাঁদে এর রোগ বাড়ে, অর্থাৎ যখন ঘোর অন্ধকার তখন, আর যখন উজ্জ্বল চাঁদের আলো থাকে, অমাবস্যা এবং পূর্ণিমা দুটো সময় এর রোগ বাড়া কমা হয়। বন্ধুরা, একটা বিশেষ শব্দ দিয়ে একটা ওষুধকে যদি আমরা চিনি তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হবে। একটা শব্দ দিয়ে আমরা একটা ওষুধকে মনে রাখা বা চিনতে সুবিধা হয়। সেটি কি? সাধারণত সব কিছুতেই ঘাটতি বা দুর্বলতা থাকে, কিন্তু চঞ্চলতা, তীক্ষ্ণ বুদ্ধি থাকে। খেয়াল রাখতে হবে, শারীরিক দুর্বলতা ও রক্ত স্বল্পতা থাকে। মনে ভয়, সাহসের অভাব, বাহিরে নম্রতা ও ভদ্রতা, কিন্তু মনের মধ্যে থাকে জিদ। শরীরে স্বাভাবিক তাপমাত্রার অভাব এবং শরীর বেশ ঠান্ডা থাকে। তাহলে একটা জিনিস আমরা পাইলাম যে অনেক কিছুর ঘাটতি। এই ঘাটতি কথাটা যদি মনে রাখি তাহলে সাইলেসিয়াকে আমরা চিনতে পারবো। কীরকম? যে সব কিছুর মধ্যে ঘাটতি বা দুর্বলতা। কীরকম? শরীরে শক্তির ঘাটতি, সাহসের ঘাটতি, কিন্তু কিছু জিনিস আবার বাড়তি আছে, যেমন চঞ্চলতা আছে, যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি আছে, শরীরের মধ্যে যথেষ্ট দুর্বলতা আছে, রক্ত স্বল্পতা আছে, মানে এইগুলো ঘাটতি। সাহসের ঘাটতি আছে, মানে সাহসের অভাব। আবার যথেষ্ট ভদ্রতা আছে, কিন্তু মনের মধ্যে আবার প্রচুর জিদ আছে। শরীরে স্বাভাবিক তাপমাত্রার অভাব থাকে, শরীর বেশ ঠান্ডা থাকে। তাহলে কিছু কম থাকে, কিছু বেশি থাকে, কিছু ঘাটতি, কিছু বেশি। কীরকম? তাহলে বুদ্ধি, চঞ্চলতা এগুলো যথেষ্ট আছে, কিন্তু শরীরে তাপমাত্রার ঘাটতি, সাহসের ঘাটতি, শক্তির ঘাটতি, আবার মনের মধ্যে যথেষ্ট জিদ আছে। তাহলে কিছু জিনিস বেশি, কিছু জিনিস কম, এই নিয়ে হচ্ছে সাইলেসিয়া। আসি বন্ধুরা, মানসিক লক্ষণ আমরা একটু দেখে আসি। সাইলেসিয়া কী থেকে তৈরি আমরা তো জানি তো না? যে বালি, আমরা যে ঘর গাঁথি যে বালি দিয়ে, এই বালি। তো বালি দেখলে কিন্তু বোঝা যায় না যে গরম হয়ে আছে। ধরেন রোদের দিনে নদীর তীরে হোক, সমুদ্রের তীরে যে বালি থাকে, বালি দেখলে বোঝা যায় না যে গরম হয়ে আছে, কিন্তু হাত দেবেন, বাবা ভীষণ গরম। ঠিক অনুরূপভাবে সাইলেসিয়ার মানুষেরা রাগ দেখলে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভীষণ রাগ। সাইলেসিয়ার বালির ভিতরে যেমন হাত দিলে রাগ, মানে তার তাপ বুঝতে পারেন যে হিট আছে, ঠিক সাইলেসিয়ার রাগ এমনি বোঝা যায় না, কিন্তু ভিতরে ভীষণ রাগ। তো আসি বন্ধুরা, এর মানসিক লক্ষণগুলো আমরা দেখে আসি। সাইলেসিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বা যে কোনো ওষুধের সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে মানসিক লক্ষণ। তা আমরা মানসিক লক্ষণ আমরা একটু দেখে আসি।
এরা নিজেকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকে, টেনশানে থাকে, কাজ কাম করে খুব ধীরে ধীরে, মনের মধ্যে একটু কেমন জানি বিশৃঙ্খলা থাকে, কোনো কিছুতে তারা যেন মনোযোগ দিতে পারে না, মানসিক পরিশ্রম করা তাদের জন্য কষ্টকর, নিজেকে বড় ভালো কিছু ভাবতে তারা ভালোবাসে বা ভাবতে পারে, নিজেকে নিজে খুব ভালো ভাবে, বড় কিছু ভাবে, কে কি ভাবলো সে চিন্তা তারা করে না, সে নিজের স্টাইলে চলে। ধানের পাকা গাছ দেখেছেন আপনারা? যখন ঝড় আসে, বাতাস আসে, তখন ধান গাছটা শুয়ে যায়, বাতাস চলে গেলে আবার সোজা হয়ে যায়। অর্থাৎ ঝড়ের সাথে সে যুদ্ধ করে দাঁড়িয়ে থাকে না, ঝড় যেদিকে তার চাপা দেয় সেদিকে সে শুয়ে যায়, ঝড় চলে গেলে আবার সোজা হয়। সাইলেশিয়ার মানুষেরা ঠিক তেমনি, বাবা বকছে তর্ক করছে না, বড় ভাই বকছে তর্ক করছে না, কারোর সাথে তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, সে তর্ক করছে না, ঝগড়া করছে না। ওই ধান গাছের মতো আপনি জোর দেখাচ্ছেন, ফোঁস খাটাচ্ছেন, শক্তি খাটাচ্ছেন, এটা করতে হবে, ওটা করো, হুমকি দিচ্ছেন, ডর দেখাচ্ছেন, চাপ দিচ্ছেন, হ্যাঁ আপনারটা মেনে নিচ্ছে আপনার সামনে, কিন্তু মনের মধ্যে তার জিদ আছে, আপনার সামনে থেকে সরে গেলে সে যেই কাজ সেই, যেটা তার ইচ্ছা আছে সেটাই সে করবে। যেমন ধান গাছ বাতাস পেলে কায়েত হয়ে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, বাতাস চলে গেলে আবার সোজা হয়ে যাচ্ছে, মানে বাতাসের কাছে সে নতি স্বীকার করছে, কিন্তু বাতাস চলে গেলে আবার সে তার ইচ্ছা মতোই সোজা হয়ে যাচ্ছে। অনুরূপভাবে হ্যাঁ, আমাদের এক ডাক্তার বন্ধু বলছে সুপারি গাছের মতো, সত্যি সুপারি গাছ বাতাস এলে কাত হয়ে যায়, আবার বাতাস চলে গেলে সুপারি গাছ সোজা হয়ে যায়, বাতাসের সাথে মোকাবিলা করে দাঁড়িয়ে থাকে না। অনুরূপভাবে সাইলেন্সকে আপনি হুমকি দিবেন, ভয় দেখাবেন, চাপ দিবেন, এটা করতে হবে, ওটা করতে হবে, মানে এক কথায় বউটা সাইলেন্সিয়ার, এই বাপের বাড়িতে টাকা এনে দিচ্ছে, ভয় টাকা এনে দিচ্ছে, বলছেন আজ তুই খবরদার বাপের বাড়ি গেলে তোর ঠ্যাং ভেঙে দেবো, যাবে না। ছেলেকে বলছেন তুই মাঠে যাবি না ফুটবল খেলতে, তাহলে তোর খবর আছে, যাবে না। কিন্তু যেই মাত্র আপনি অফিসে বের হয়ে গেছেন, ছেলে ঠিক ফুটবল মাঠে চলে গেছে, যেই মাত্র আপনি চলে গেছেন মনে করেন আপনার কাজে, বউ বাপের বাড়িতে চট করে দেখা করে চলে আসলো। এই ব্যাপারটা হচ্ছে যে ওপরে ভদ্র, হ্যাঁ আমি আপনারটা মেনে নিয়েছি, মানে ভাবখান এরকম আপনার কথা মেনে নিয়েছে, মাথা নত করে দাঁড়িয়ে আছে, আপনি মনে করছেন যে সত্যি সে আমার কথা মেনে নিয়েছে, আমার কথা শুনছে, কিন্তু না, তার মনের মধ্যে যেটা আছে ওইটাই। যেই মাত্র দেখবে যে আপনি আড়া লেগেছেন, ব্যাস, এই তুমি আইসক্রিম খাবা না, ঠিক আছে বাবা, যেই মাত্র গেছে চুপ করে আইসক্রিম খেয়ে মুখ মুছে চলে আসছে। এক কথায় উপরে ভদ্রতা, কিন্তু ভিতরে জিদ আছে, যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সে করবেই। বাবা বলেছে আজ তুই মাঠে খেলতে গেলে খবর আছে, ঠিক আছে, বাবা অফিস যেতে পারেনি, সে মাঠে যে বসে আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো বাতাস চলে গেলে ধান গাছ যেমন সোজা হয়ে যায়, সাইলেন্সিয়া অনুরূপ, কেউ চাপ দিলে তার সামনে নত হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে সে ধান গাছের মতো। কোনো কারণে বাধ্য হয়ে বাইরে বশ্যতা স্বীকার করলেও মনে মনে সে কোনো সময় বশ্যতা স্বীকার করে না, মনে মনে তার মধ্যে একটা জিদ থাকে, অন্তরের মধ্যে বিদ্রোহ প্রকাশ করে না, তবে তার আচরণে সে তা প্রকাশ করতে পারে। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু বুঝালে সে বুঝবে, স্বীকারও করবে, কিন্তু সে তার সিদ্ধান্ত অটল থাকবে। আপনি বলছেন এই তুমি আমার জমির পাশে জমি, তুমি বেড়া এখান থেকে দিবা না, বেড়া কাঠ ভিতরে দিবা, ঠিক আছে, আপনাকে কিছু বলছে না, তর্ক করছে না, কিন্তু বেড়া গাঁথার সময় সে জায়গা মতোই গাঁথবে। এক কথায় কেউ কেউ তর্কে হেরে গেলেও নিজের কথার উপর তারা অটল থাকে। বন্ধুরা, এরা ভাঙবে কিন্তু মাচকাবে না। বালি থেকে কিন্তু কাঁচ তৈরি, আপনারা জানেন তো, আমাদের যে কাঁচ আমরা ব্যবহার করি, আয়না, কাঁচ, এগুলো কিন্তু বালি থেকে তৈরি। এ কাঁচ যেমন ভেঙে যায় কিন্তু মচকানো যায় না, ঠিক সাইলেন্সিয়া ভাঙবে কিন্তু মচকাবে না। বন্ধুরা, তর্ক করে যদি হেরে যায় কিন্তু তারা নিজের সিদ্ধান্তে অটল থাকে, একেবারে এই জায়গাটায় তারা ভীষণ একগুঁয়ে টাইপের, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। চঞ্চল হলেও এদের প্রতিবাদ করার সাহস নাই, এমনি চঞ্চল, কিন্তু কারোর সাথে প্রতিবাদ করতে পারে না, সহজে অন্যায়ের বশ্যতা স্বীকার, অন্যের বশ্যতা স্বীকার করে, কারো উপর বল প্রয়োগ করে কিছু করাতে পারে না। অফিসের বস যদি সাইলেন্সিয়ার পেশেন্ট হয়, ও জীবনে তার অধীনস্থ কর্মচারীকে এই এটা করো ওটা করো বলতে পারবে না, বরঞ্চ সে যদি সাইলেন্সিয়ার হয়, তাকে তার কলিগ, তার জুনিয়র, তার সিনিয়র এটা করতে হবে ওটা করতে হবে জোর করে করিয়ে নিচ্ছে। অর্থাৎ তাকে চাপ দিয়ে জোর করে কিছু করিয়ে নেওয়া যায়, কিন্তু সে কাউকে চাপ দিয়ে কিছু করাতে পারে না। এরা ঠিক এইরকম টাইপের, সব কাজ পিছনে থাকতে চায় এরা, সব কাজে পিছনে, সামনে যেতে সাহস পায় না। বাবা মা শিক্ষক শিখাতে চাইলেও সে শিখতে চায় না, চেষ্টা করে না, কারণ আত্মবিশ্বাসের অভাব। আমি কি পারবো, আমি যে পারবো না, এই বড় ভাই তুমি আগে যাও, এই রহিম তুই আগে কর, মানে এক কথায় সামনে কাউকে দিয়ে সে পিছনে থাকবে।
হ্যাঁ, সাইফুল ইসলাম সাতক্ষীরা থেকে আমি দেখছি সুপারি গাছ হেলছিল খানিক আগে, সাইফুল সেও আমি দেখছি। তো এইসব কারণে যেহেতু সে নিজের অধিকার আদায় করতে পারে না, যেহেতু সে কিছু শেখাতে চাইলে শিখতে চায় না, দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব থেকে দূরে সরে থাকতে চায়, বাবা যদি বলে তোমরা দু ভাইয়ে কাজটা করবা, সে করে কি তার ছোট ভাইয়ের গাড়ি দিয়ে দেবে, ছোট ভাই বড় ভাইয়ের গাড়ি দিয়ে দিচ্ছে, মানে যে সাইলেসিয়া তার ঘাড়ে চাপিয়ে যাচ্ছে, তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আরেকজন, কিন্তু সে চাপাতে পারছে না। এক কথায় সে সবসময় দায়িত্ব থেকে দূরে নিতে, বাবা আমি পারবো না, মা আমি পারবো না, এটা তুমি দাদাকে দাও, এটা তুমি চাচাকে দিয়ে করাও, এটা তুমি আব্বুকে দিয়ে করাও, মানে এক কথায় সে এটি করতে রাজি না, সে করতে চায় না, সে দায়িত্ব নিতে চায় না। অনেকটা লাইকোপোডিয়ামের মতো, অধিকার আদায় করতে পারে না। পাও না টাকা, এ ভাই টাকা দিচ্ছ না কেন, ভাই দিব কি, দাও না কেন, এই কথাটা সে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, মানে এক কথায় সে তার কোনো বিষয়, জমির ভাগ পাবে, এই ভাগ করে নিও, ভাইরা বলছে তাই কি হয়েছে, তুমি এত ভাগ ভাগ করো কেন, বলতে পারবে না ভাগ ভাগ করি মানে কি, আমার ভাগ আমাকে বুঝিয়ে দিবি না, এই কথা বলতে পারবে না। এই জন্য অনেক সময় দেখা যায় বউর কাছে সে বকা খায়, হ্যাঁ তোমার মুখে কথা নাই, তুমি বলতে পারো না, তোমার অধিকার নাই, তুমি ভাগ পাবা না, তুমি বাপের ছেলে না, এত বকিও না তো, আমি এগুলো পারি না। মানে এক কথায় সে তার অধিকারের কথাটা জোর করে আদায় করতে পারে না, অধিকারের কথাটা জোর করে প্রকাশ করতে পারে না। এসব কারণে অনেক সময় অনেকে তাকে পছন্দ করে না, এটা মানুষই না, এটা মহিলা মানুষ, যা। আমরা অনেক সময় বলি না, মহিলাদের লেডিস আর পুরুষদের আমি দুষ্টামি করে বলি জন্ডিস, তো এরা অনেক সময় পুরুষ হলো, এরা অনেকটা ওই জন্ডিস আর কি, জন্ডিস মার্কা পুরুষ। তো বন্ধুরা, সামান্য ভুল করলে অনেক সময় মনোকষ্টে ভোগে। এদের মধ্যে একটা দেখেন, কোনো কারণে সে একটা ভুল করেছে, একটা অন্যায় করেছে, এই কারণে সে আত্মগ্লানিতে ভোগে, মনোকষ্টে ভোগে, না এটা করলাম কেন। সহজে এরা রেগে যায়, এমনি শান্তশিষ্ট কিন্তু সহজে রেগে যায়, উত্তেজনা প্রবণ, তবে আক্রমণাত্মক নয়। রাগ হয়ে মানুষ যে গালাগালি বকাবকি মাথায় বাড়ি এরকম না, রাগ হবে, বুঝতে পারছেন যে রাগ হয়েছে, কিন্তু তার রাগের মধ্যে কোনো আক্রমণাত্মক কিছু থাকবে না, নোংরামি থাকবে না, খারাপ কিছু থাকবে না। মানে রাগ হয়েছে কিন্তু রাগের মধ্যে একটা মার্জিত ভাব আছে, ভদ্রতা আছে। এক কথায় বুদ্ধি দিয়ে কলহ বিপদ ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবে, ব্রেন খাটিয়ে, কারণ এরা প্রচুর বুদ্ধিমান। বন্ধুরা, বুদ্ধিমান আর চালাকের মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা অনেক সময় বুদ্ধিমান মানুষকে চালাক বলি, এটা কিন্তু অনৈতিক, অন্যায়। কারণ চালাক হচ্ছে তারাই যারা বুদ্ধি রাখে এবং মানুষকে ঠকায়, তারা হচ্ছে চালাক। আর যারা বুদ্ধি রাখে কিন্তু মানুষকে ঠকায় না, তারা হচ্ছে বুদ্ধিমান। তো বন্ধুরা আসি, এরা বুদ্ধি দিয়ে বিপদ এবং কলহ, মানে কোনো একটা গ্যাঞ্জাম হতে পারে, এমন একটা টেকনিক করবে, বুদ্ধি খাটাবে, সে বিপদ থেকে বের হয়ে যাবে, বিপদের মধ্যে পা দিবে না, ঝগড়া করবে না, ঝামেলা করবে না। উৎসাহী, তীক্ষ্ণ, বুদ্ধিমান, বুদ্ধি ও কাজে এরা পারদর্শী, এদের বুদ্ধিজীবী বলতে পারেন। তবে দু একজনকে হতবুদ্ধিও পাবেন, যে কারণে এরা সহজে চমকে ওঠে। কারো সাথে তাদের মনের অমিল হলে ভদ্রতার খাতিরে তর্ক না করলেও মনে যা আছে সেটাই করবে। তর্ক আপনার সাথে করছে না, কিন্তু তার সিদ্ধান্ত যেটা আছে সেটা সে করবেই। জোর করে কোনো মতামত তার উপর চাপিয়ে দিলেও আপনার সাথে সে বিরুদ্ধাচারণ করবে না, ঝামেলা করবেন না। জোর করে আপনি একটা কিছু চাপিয়ে দিচ্ছেন তার ঘাড়ে, না এটা নিব না, এটা করবো না, এরকম বলবে না, কিন্তু সে কি করবে সেটা তার মনে আছে। পরিবেশ এবং অনুকূল পরিবেশ যখন তার আসে, তখন সে ঠিক মতো ওইটার ব্যবহার করে। তুমি আমার ঠকাইছিলা, তুমি আমার এটা করেছিলে, ক্ষতি করেছিলে, তর্ক করেনি, ঝগড়া করেনি, কিন্তু যখন সে সুযোগ পাবে এটা সে পুষিয়ে নেবে। অর্থাৎ সে মুখে নয়, কাজে। সামান্য ভুল বা অপরাধমূলক কাজ করলেও এরা অত্যন্ত সংকোচ বোধ করে। যদি কোনো কারণে কোনো ভুল করে বসে, কোনো অপরাধ করে বসে, তাহলে ভীষণ লজ্জিত হয়, লজ্জা পায়, অনুশোচনা করে, মানে অপরাধ, কেমন জানি অপরাধ তার চেহারার মধ্যে ফুটে ওঠে। এরা উঁচু মনের এবং খুব মানে ধৈর্যশীল হয়। আর এক কথায় এরা খুব সুবিবেচক। এদের হাতে যদি টাকা ভাগ করতে দেন, কোনো জিনিস ভাগ করতে দেন, কোনো দায়িত্ব দেন, এরা ন্যায় বিচারক বলতে পারেন। আমি একটা গল্প বলি আপনাদের। আগে বন্যার সময় প্রতি বছর প্রায় এলাকা ডুবে যেত। তো গ্রামে যারা একটু অবস্থা সম্পন্ন মানুষ, তাদের বাড়িতে জাল থাকতো। জালটা ঠিক এরকম, এই যে দুটো বাঁশ এইভাবে থাকতো, আর একটা বাঁশ এই দিক দিয়ে, মানে তিনটা বাঁশ দিয়ে একটা ওই তিন কোনা টাইপের নেট থাকতো। এই নেটটা দুদিকের বাঁশ ধরে দুজনে ঠেলতো, তাতে ওর মধ্যে মাছ এসে আটকাতো। তো বন্যা আসছে গ্রামে, তো গ্রামের এক লোকের নেট আছে, ওই জাল আছে আর কি। তো গ্রামের দুই লোক বলছে, ভাই আপনার তো জাল আছে, চলেন যাই মাছ মেরে আসি। তো জালালা নিজে গেছে আর গ্রামের দুজন লোক গেছে, তিনজন মিলে মাছ মারতে গেছে। নিয়ম হলো যে জয়জন যাবে তয়টা ভাগ হবে মাছের, আর জাল যার সে জালের একটা ভাগ হবে।
তো জালালা যেহেতু নিজেই গেছে, মাছ মেরে নিয়ে এসে জালালা ভাগ করতে বসছে। ভাগ হয়েছে 4টা, জালের একটা ভাগ, মাছালার একটা ভাগ, নেটের একটা ভাগ মানে জালের, আর জালের মালিক যিনি তার একটা ভাগ, আর গ্রামের যে 2জন লোক গেছে তাদের 2জনের 2টা ভাগ, তো মোট ভাগ 4টা হবে। ভাগ 4টাই করেছে, ভাগ করতে বসছে জালের মালিক নিজে। বলছে এটা আমার জালের ভাগ, এটা মানে নেটের ভাগ আর কি, এটা আমার ভাগ। আর আরও যে 2টা ভাগ আছে ওই 2জনের, ওই 2টা ভাগ দেখে বলছে দেখো এটা কিন্তু আমি নিব ভাই, আর এটা কিন্তু আমি দিব না। চিন্তা করছেন, এটা নেটের ভাগ, এটা আমার ভাগ, এটা কিন্তু ভাই আমার দাবি, আমি দিব না। আর ওইটা কিন্তু ভাই আমি নিব, আমার অধিকার। এরকম ছ্যাঁচড়ামি করে কারা? অন্য ওষুধের মানুষেরা। কিন্তু সাইলেসিয়া এরকম নয়, সাইলেসিয়া ভাগ করবে 4টে, প্রয়োজনে তার ভাগের থেকে আরও একটু মাছ উঠিয়ে আপনাদের দিয়ে দিবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ইসমাইল, থ্যাংক ইউ। তো আমার গ্রামের বাড়ি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, তো আমার ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ থেকে জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে সে আমাদের সাথে জয়েন করেছে। তো এরা হচ্ছে বিবেচক মানুষ, মাছের ভাগ 4টা করলো, তার মধ্যে থেকে আরও দিয়ে দেবে কিছু, যাও তোমরা নাও। কিন্তু কিন্তু লাইকোপোডিয়াম বা অন্য কেউ যদি হয়, একটু ছলচাতুরি করে নিজের ভাগটা বাড়াবে, যেমনভাবে বলছে এটা আমার জালের ভাগ, এটা আমার ভাগ, এটা আমি কিন্তু নিব, ওটা কিন্তু দিব না, ছলচাতুরি। আসি বন্ধুরা, যে কখনো বেশি কৃতজ্ঞতা এরা প্রকাশ করে না মুখে। অনেকে আছে না, ভাই থ্যাংক ইউ ভাই, খুব ভালো, আপনি খুব উমুক, মানে এরকম না, এরা মুখে এত কথা বলবে না, কৃতজ্ঞতা এত বেশি প্রকাশ করবে না, কিন্তু ভিতরে ভিতরে তার কৃতজ্ঞতা বোধ আছে। দেরিতে বিয়ে কর বা সম্পর্কে জড়াতে পারে, এদের মধ্যে লাইকোপোডিয়ামের মতো একটা ভয় আছে, দায়িত্ব নিতে চাইবে না, যে কারণে প্রেম করবে দেরিতে, বিয়ে করবে দেরিতে। কেউ আবার সহজেই ঘনিষ্ঠ হতে চায় না, বেশি স্নেহ দিতেও পছন্দ করে না, নিতেও পছন্দ করে না। অনেক সময় সাইলেসিয়ার বাচ্চারা বেশি স্নেহ দিতে নিতে পছন্দ করে না, মানে এক কথায় এরা বেশি আহ্লাদি নয়, মানে একেবারে গায়ে পড়ে আহ্লাদিতে করে বেশি বেশি কথা বলবে এরকম না, জাস্ট মার্জিত কথাবার্তা। আসি বন্ধুরা, এরা ভাঙবে কিন্তু মাছ খাবে না। ওই যে বললাম, নিজের ইমেজকে সবসময় তারা ধরে রাখতে চায়, ইমেজ কোনোভাবে নষ্ট হতে দেবে না। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে। কে বলছে? হ্যাঁ, না ঠিক আছে, থ্যাংক ইউ। তো সব সময় উপকারী এবং সমবেদনাপূর্ণ মানুষেরা মানুষের উপকার করতে চায়, মানুষের প্রতি সমবেদনা জানাতে চায়, তবে মুখে বেশি বেশি কথা আর আহ্লাদ বেশি প্রকাশ করে না। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, খনিজ পদার্থ যেমন খুব গোছালো, যেমন বালি, রাশি রাশি বালি একখানে হয়ে কেমন সাজানো গোছানো, দেখতে কি সুন্দর লাগে। পাথর, রাশি রাশি পাথর সাজানো গোছানো, দেখতে সুন্দর লাগে। এক কথায় খনিজ পদার্থ যতগুলো আছে তার ম্যাক্সিমামই খুব সুসংগঠিত, মানে পাশাপাশি থাকে, একসাথে থাকে। যেখানে স্বর্ণ থাকে স্বর্ণ আর স্বর্ণ, যেখানে পাথর থাকে পাথর আর পাথর, যেখানে বালি থাকে বালি আর বালি। এক কথায় খনিজ পদার্থগুলো সুসংগঠিত, পাশাপাশি থাকে, এক জায়গায় থাকে, একসাথে থাকে। ঠিক তেমনি সাইলেসিয়াও, সাইলেসিয়া যেহেতু খনিজ পদার্থ থেকে তৈরি, তাই সাইলেসিয়ার মানুষেরা সুসংগঠিত থাকতে চায়, গোছালো থাকতে চায়, এলোমেলো থাকতে চায় না। সে প্রশংসা চায় না, তবে নিজেকে যদি বড় কিছু ভাবে, তবে অন্যরা যেন তাকে তাই ভাবে, সে তাই চায়। সে এত বেশি মানুষের প্রশংসা চায় না, আমাকে মানুষ প্রশংসা করুক, পাম দিক, সালফারের মতো, এরকম চায় না। কিন্তু সে নিজেকে যদি ভাবে আমি বড় কিছু, বিশাল কিছু, তো মানুষের যেন তাকে সেটাই ভাবে, সেটা সে মনে মনে চায়। সে চায় কিছু বৈশিষ্ট্যের কারণে মানুষ তাকে ভালো ভাবুক, তার নিজের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে যে কারণে তাকে যেন মানুষ ভালো ভাবে, এটা সে চায়। নিজের সম্পর্কে তার একটা বদ্ধমূল বা কাল্পনিক ধারণাও থাকতে পারে, আমি এই, আমি সেই, এরকম আর কি। অযোগ্যতাকে ঢাকার জন্য যদি কখনো তাদের কোনো দুর্বলতা বা অযোগ্যতা থাকে, সেটাকে ঢাকার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে তার দুর্বলতা যেন মানুষের টের না পায়। সহজেই বন্ধুত্ব করতে পারে এরা। কেউ কিছু গিফট করলে হয়তো সেটা সে নিবে, কিন্তু সেটি ব্যবহার নাও করতে পারে, কারণ আমি অন্যের কাছে ছোট হব না। গিফটটা দিয়েছে ভদ্রতার খাতিরে নিয়েছে, কিন্তু গিফটটা ঘরে তুলে রেখে দিয়েছে। এরা কোনো কিছু ভুল করলে সহজে সংশোধন করতে পারে, এরা খুব ট্যালেন্ট। কখনো কখনো কেউ কেউ সাহসীও হতে পারে, বেপরোয়াও হতে পারে, স্বাধীন চেতাও হতে পারে, সেটি সাইলেসিয়ার বেলায় খুব কম কম পাবেন। এদের মধ্যে অহংকার বোধ আছে, তবে সেটি তারা ওইভাবে সালফারের মতো প্রকাশ করে না। সালফারের রুগী 50 টাকাতে একটা ফুটপাথ থেকে গেঞ্জি কিনেছে, কিন্তু একটু কালার টালার দেখে কিনেছে। এখন কেউ বলছে, কিরে তোর গেঞ্জি কোথায় পালিস, কত দাম? আর বললো না, আমার মামা জাপানে থাকে, পাঠাইছে, এটার দাম হলো 3500 টাকা। 50 টাকাতে ফুটপাথ থেকে কিনছে, ফুটানি মার্কা গল্প। কিন্তু সাইলেসে এরকম ফুটানি মার্কা গল্প করে না। তো বন্ধুরা, যে এদের মধ্যে কিছু বাচ্চা পাবেন যারা একটু খিটখিটে মেজাজের হয়, কথা বলতে গেলে অনেক সময় কাঁদে।
কেউ প্রতি সন্ধ্যায় কান্না করে, এমন একটা লক্ষণ পেতে পারেন। এটি একটি বিশিষ্ট লক্ষণ যে প্রতি সন্ধ্যায় কান্না করছে, সারাক্ষণ ব্যথা নিয়ে চিন্তা করে। যদি তার শরীরে কোনো ব্যথা থাকে তাহলে এটা নিয়ে সারাক্ষণ তার মাথায় কাজ করে, এটি নিয়ে সারাক্ষণ সে চিন্তা করে। কেউ যদি বলে তোমার এই গুণের জন্য তোমাকে খুব পছন্দ করি, যদি এই গুণটা তার মধ্যে থাকে তবে তা সে মাথা পেতে স্বাভাবিকভাবেই মেনে নিবে। কিন্তু সেই গুণ যদি তার মধ্যে না থাকে তাহলে সে খুব বিব্রত বোধ করে। মনে করেন কেউ কাউকে খুশি করার জন্য বলে না যে ভাই তুমি না খুব ভালো মানুষ, তুমি না ভাই এইরকম, তুমি না ভাই সেইরকম। তো যদি সত্যি সত্যি এই গুণটা তার মধ্যে থাকে তবে সেটি শুনবে। কিন্তু যদি ওই গুণটি তার মধ্যে না থাকে আর আপনি তাকে পাম দিচ্ছেন বা প্রশংসা করছেন তাহলে সে খুব বিব্রত বোধ করে। মানে এক কথায় এরা অনেস্ট, যেটি আপনি সেটি বলবেন তা সে শুনবে, কিন্তু সে যা নয় আপনি তা যদি বলেন তাহলে সে বিরক্ত বোধ করে, বিব্রত বোধ করে। এরা শৌখিন এবং হালকা রং পছন্দ করে। বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ থিম। বালি কিন্তু খুব হালকা রং। বালি কেমন দেখছেন না? বালি যেমন খুব হালকা রং, এই সাইলেসিয়ার রুগীরা ঠিক হালকা রঙের পোশাক পছন্দ করে। অর্থ সম্পদের লোভ আর্সেনিক ও পালসের মতো। হ্যাঁ, টাকা কিংবা অর্থ সম্পদ জমাতে চায়, এই ব্যাপারে একটু লোভ আছে। গরিব হওয়ার ভয়ে তারা অর্থ সম্পদটা হিসেব করে খরচ করে। আর এরা দামদার করে জিনিসপত্র কিনে, অনেকটা লাইকোপোডিয়ামের মতো। তবে লাইকোপোডিয়ামের মতন পোকা লাগা বাগুন কিনে না। বাজারে লাইকোপোডিয়াম যাবে অবেলায়, আর দিয়ে করবে কি? সন্ধ্যাবেলায় যাবে, সারাদিন বাজারে যাবে না, বিকেলবেলা যাবে, শেষ বেলায় যাবে, যে কাটে আর বিক্রি হচ্ছে না, একটু পোকা লাগা নষ্ট। ভাই তোমার এটি কয় টাকা দাম? তো ভাই আমরা তো 30 টাকা কেজি করে বেগুন বেচলাম, এখানে তো আরও 5 কেজি বেগুন আছে, সেই হিসাবে 150 টাকা হয়, যান শেষের দিকে তো আপনি 20 টাকা কম। দূর ভাই, সন্ধ্যাবেলা তোমার পোকা লাগা বেগুন 150 টাকা, 30 টাকা, তুমি এটি 50 টাকায় দিবে? এই দোকানদার চিন্তা করে সারাদিন বেচে অনেক লাভ করছে, এটির জন্য আর বসে থাকো না, যাও নিয়ে যাও, 50 টাকা নিয়ে আসবে। এই লাইকও হলো দাম দরও করবে, আবার কম দামি ওই করে একটু পোকা লাগাটা কিনবে। সাইলেসিয়া পোকা লাগা কিনবে না, শৌখিন সুন্দর জিনিস কিনবে, কিন্তু দাম করে কিনবে। তফাৎটা ওর সাথে এই জায়গায়। তো এখন আসি বন্ধুরা, ভয়, কিছু ভয় সাইলেসিয়ার মানুষদের মধ্যে আছে। কি ভয় আছে আমরা দেখি। ছেলেমেয়েরা স্কুলে ভালো ছাত্রছাত্রী, লেখাপড়ায় ভালো, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় কিংবা ভালো ছাত্রছাত্রী হওয়ার পরেও পরীক্ষা আসলে কান্নাকাটি শুরু করে। কী হয়েছে কান্দিস কেন? আমার যে পরীক্ষা ভালো হবে না, আমি পরীক্ষার রেজাল্ট যদি ভালো না হয়, আমি পরীক্ষায় যদি এই করে দিই। মা বলছে, বাবা বলছে, না না না, তুমি তো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তুমি ভয় পাও কেন? না, যদি আমার পরীক্ষা খারাপ, আরে ভালো হবে, যাও পরীক্ষা। দেখা যাচ্ছে পরীক্ষা দিতে যাবে না, যেন কান্না করছে, আমি স্কুল যাবো না। জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসবেন, রেজাল্ট হবে, দেখা হয় ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ভালো রেজাল্ট, কিন্তু পরীক্ষার সময় ভয় পায়, কান্না করে। এরকম কিছু বাচ্চা আপনারা পাবেন। নিজের বাড়ি ছেড়ে কোথাও গিয়ে এরা থাকতে পারে না, এদের ভালো লাগে না, অসুস্থ হয়ে পড়ে। দেখা যাচ্ছে বেড়াতে গেছে, এখান থেকে মামার বাড়ি, খালার বাড়ি, অসুস্থ গেছে, যে কারণে তাড়াতাড়ি চলে আসবে। এরা অন্যের বাড়ি গিয়ে থাকলে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, যে কারণে এরা বেড়াতে যেতে চায় না, বেড়াতে গেলেও সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে চায়। আর বন্ধুরা, একটা দারুণ কথা মনে পড়ে যাচ্ছে, মাছের কাঁটার ভয়ে তারা মাছ খেতে চায় না। অনেক পেশেন্ট পাবেন, ভাই আমি মাছ খাই না। কেন মাছ খান না? কয়েক কাঁটা আমার ভীষণ ভয়। যদিও খায়, বড় মাছ খায় যেখানে কাঁটা নাই, মোটা মোটা কাঁটা বেছে ফেলে দিই। ছোট মাছ এরা খেতে চায় না, ছোট কাঁটা আলা মাছ খেতে চায় না, কারণ এদের কাঁটার ভীষণ ভয়। কাঁটা লাগার ভয়ে এরা মাছ খাবে না। মাছ যদি খায় তাহলে বড় মাছ খাবে, কাঁটা ছাড়া যে মাছগুলো বা মোটা কাঁটাটা যাতে সহজে বাঁচতে পারা যায়। যে কারণে বাবা মা একেবারে তন্ন তন্ন করে মাছ কাঁটা বেছে বেছে দিবে, সাহস দিবে, বাবা খাও, কাঁটা নেয়, বেছে দিয়েছি, তারপরে নিশ্চিত হয়ে তারপর খাবে। এই যে কাঁটার ভয়ে মাছ খায় না যারা, তারা কিন্তু সাইলেসিয়ার একটা বড় লক্ষণ। তারা সাইলেসিয়ার পেশেন্ট হতেও পারে। এরকম অনেক পেশেন্ট পাওয়া গেছে যে কেস টেকিং করে ওষুধ মেলানো কঠিন, একটা লক্ষণ পাওয়া গেল হঠাৎ করে, কি আমি কাঁটার ভয়ে মাছ খাই না, ব্যাস ওষুধ নির্বাচন হয়ে গেল। খুব বড় একটা সিমটম কিন্তু এটি। এরা গ্রামের যদি মানুষ হয় খালি পায়ে হাঁটতে চায় না, যদি পায়ে কাঁটা লেগে যায়, এরা খুব সাবধান। তো বন্ধুরা, লাইকোর অবস্থাও কিন্তু এরকম। একটা কথা, যে এরা কাজ শুরু করতে গেলে খুব ভয় পায় শুরুতে। কেন? লাইকোপোডিয়ামে কিন্তু এই লক্ষণটা আছে। লাইকোপোডিয়াম বেশি লোকজন পছন্দ করে না। কাজ শুরু করতে গেলে এদের মধ্যে ভয় কাজ করে। কেন ভয় কাজ করে? যে আমি করতে পারবো, লাইকো চিন্তা করে। আর সাইলেসিয়া চিন্তা করে কাজটা কি আমার মতো করে আমি করতে পারবো, আমার যে স্ট্যান্ডার্ড, আমার যে কোয়ালিটি, আমার কোয়ালিটি অনুযায়ী কাজটা হবে তো। যে কারণে এরা কোয়ালিটির কাজ করতে পারবে কিনা সে কারণে ভয় পায়। বন্ধুরা, অনেক সময় দেখবেন শিক্ষক, উকিল কিংবা বক্তা কিংবা আমাদের ধর্মগুরু, বিভিন্ন ধর্মের ধর্মগুরু যারা আছে, এরা যখন নিজের কর্মক্ষেত্রে বক্তব্য দিতে যায়, কথা বলতে যায়, কাজ করতে যায়, শুরুতে এরা ভয় পায়। কিন্তু কাজ একবার যদি শুরু করে তাহলে দারুণভাবে তারা কাজ করতে পারে। কিন্তু
কাজ শুরু করতে গেলে ভয় পায়। এখন কেন ভয় পায় সেই ভয়ের একটা আমরা ব্যাপারটা দেখে আসি। সাইলেসিয়া ভয় পায় কেন? সাইলেসিয়ার কথা হচ্ছে আমি যে কাজ করব সে কাজটা আমার স্ট্যান্ডার্ডে হবে তো? আমার স্ট্যান্ডার্ডে যদি না হয় তাহলে আমার যে ইমেজ আছে সমাজে এটা তো নষ্ট হয়ে যাবে। আমি আমার ইমেজ রক্ষা করতে পারবো কিনা সেই ভয়টা হলো সাইলেসিয়ার। আর লাইকোপোডিয়াম বিব্রত বোধ করে কাজটা করতে বা ভয় পায় এই কারণে যে কাজটা আমি ঠিক মতন করতে পারবো তো? সাইলেসিয়ার কথা আমি যে বক্তব্য দিতে উঠবো আমার বক্তব্যটা স্ট্যান্ডার্ড হবে তো? আমার ইমেজটা হলে নষ্ট হয়ে যাবে। আর লাইকোপোডিয়াম চিন্তা করে আমি যে বক্তব্যটা দিতে পারবো না, ভুলে যাব। দুজনেই কাজ শুরু করলে কাজ সুন্দর করে শেষ করতে পারে, কিন্তু দুজনের মধ্যে ভয় দুটো। এটাকে বলা হয় যে স্টেজ ভীতি, মঞ্চের ভয়। তো দুজনেই ভয় পাচ্ছে। একজন ভয় পাচ্ছে আমি বক্তব্য ঠিক মতো দিতে পারবো কিনা, এটি হলো লাইকোপোডিয়াম। আরেকজন বলছে বক্তব্যটা যে দিব সেটি স্ট্যান্ডার্ড হবে কিনা, আমার ইমেজ ঠিক থাকবে কিনা। না, স্ট্যান্ডার্ড না হলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। সে ভয়ে সে উঠতে চায় না। আর লাইকোপোডিয়াম উঠতে চায় না আমি যদি ভুলে যাই, ঠিক মতো না পারি, এই আর কি। এখন বন্ধুরা আসেন যে সাইলেসিয়া বক্তব্য দেওয়ার জন্য স্টেজে বা জনসমক্ষে দাঁড়াতে ভয়, আর লাইকোপোডিয়াম স্টেজে বা জনসমক্ষে বক্তব্য দিতে ভয়। তাহলে কি পেলাম আমরা? যে সাইলেসিয়া স্টেজে উঠতে ভয়, দাঁড়াতে ভয়, আর লাইকোপোডিয়াম দাঁড়াতে ভয় নয়, বক্তব্য দিতে ভয়। কারণ দিতে পারবো কিনা, আর ওর কথা যে ইমেজ ঠিক থাকবে কিনা। তাহলে সাইলেসিয়া একা থাকতে ভয় পায়, তাই সঙ্গী চাই, যে কোনো ঝামেলা এড়িয়ে চলতে চায়। আর লাইকোপোডিয়াম নিজ আধিপত্যের বাইরের এলাকায় গেলে ভয় পায়। লাইকোপোডিয়াম তার নিজের বলায়, যে অফিসে সে বস, সে অফিসে খুব খবরদারি করছে, এই রহিম, এই করিম, এটা করনি কেন, ওটা করনি কেন। মানে লাইকোপোডিয়াম যে কথা বলে তার কণ্ঠস্বরটাকে সে ভাসিয়ে দেয় জমিদারি স্টাইলে, তার ভয়েসটা খুব লাউডলি। কীরকম? মনে করেন যে সে থানার দারোগা, তো তার একজন ইন্সপেক্টরকে ডাকছে, এই জব্দুল মিয়া, এই তাড়াতাড়ি যাও, আসামি গ্রেফতার করে নিয়ে এসো। মানে তার ভয়েসটাকে সে ভাসিয়ে দেয় জোরালোভাবে। বাড়ির কর্তা ব্যক্তি ছেলেকে ডাকছে, এই সবুজ, এটা করিসনি কেন? বউকে বলছে, এই করি না, এই অমুকের মা, এটা করিসনি কেন? ঠিক এরা হচ্ছে লাইকোপোডিয়াম। গলার ভয়েসে খুব একটা মানে ভাব দেখায়, এটা মাতাব্বরি ভাব দেখায়, একটা ক্ষমতা দেখায়, কিন্তু আসলে ভিতরে ভীতু, কিন্তু ওপরে একটা সাহস, একটা মাতবরিপনা দেখায়। সাইলেসিয়া কিন্তু অমনটা নয়। সাইলেসিয়ার কথায় একটা মিষ্টতা, ভদ্রতা থাকে। এরা ঝামেলা এড়িয়ে চলতে চায়। তো লাইকোপোডিয়াম যখন তার নিজের এলাকার বাইরে, অফিসের বাইরে, অন্য কোথাও, তখন সে কচু হয়ে আছে। বাড়ির বাইরে অন্য গ্রামে, তখন কচু হয়ে আছে। এক কথায় লাইকোপোডিয়াম তার চেয়ে জুনিয়র, তার চেয়ে কম পাওয়ারফুল লোক, কম শক্তিশালী লোক, তার অধীনস্থ লোকের উপর মাতবরি করে, ক্ষমতা খাটায়। কিন্তু যখন তার এলাকার বাইরে, ক্ষমতার বাইরে, রেঞ্চের বাইরে, অন্য গ্রামে, অন্য পরিবারে, অন্য অফিসে, তখন সে খুব ভদ্র, ভয়ে ভদ্র। এখন সাইলেসিয়া কিন্তু এমনটা নয়। সাইলেসিয়া সব জায়গায় ভদ্রতা দেখিয়ে চলে। আসি বন্ধুরা, এই কারণে লাইকোপোডিয়াম যখন তার রেঞ্চের বাইরে যায়, এলাকার বাইরে যায়, তখন সে সাথে লোক রাখে। যদি কোনো বিপদ হয় তাহলে তার সাথে লোক তাকে রক্ষা করবে, এই জন্য সাথে লোক রাখে। সামান্য ব্যাপারে ভয় সাইলেসিয়ার একটি লক্ষণ। সংকীর্ণ জায়গায়, মানে চিপা রাস্তায়, সিঁড়ির মধ্যে, লিফটের মধ্যে, এইসব জায়গায় এরা ভয় পায়। ব্যর্থতা, উচ্চতা, অজানা লোকের, চোরের, ভবিষ্যতের, মেলা মানুষের মধ্যে, অসুখের, মৃত্যুর, আবার ধারালো যে সুই বা কাটার ভয়, সুচালো জিনিসের ভয়, ইঞ্জেকশানের ভয়। ইঞ্জেকশানের ভয়টা ক্যালকারিকার ভয় আমরা পাই। ধারালো অস্ত্র দেখলে ভয় পায়, সমালোচনার ভয়, বিমানে চড়তে ভয় পায়। অনেক পেশেন্ট পাবেন, ভাই আমি কিন্তু বিমানে চড়তে পারি না, এজন্য আমি ইন্ডিয়া যাই ট্রেনে করে। ইঞ্জেকশানের খুব ভয়। তো সাইলেসিয়া, ক্যালকারিকা, ইঞ্জেকশনের খুব ভয়। এর মধ্যে নানান ধরনের ভয়। এত ভয়ের কারণে এদেরকে অনেকে বলে এর মেরুদণ্ডই নয়, মেরুদণ্ডহীন। একটু আগে আমাদের এক বন্ধু প্রশ্ন করছিল মেরুদণ্ড বাঁকা হলে সোজা করা যায় কিনা সাইলেসিয়া দিয়ে। হ্যাঁ, লক্ষণ মিললে অবশ্যই যায়। সাইলেসিয়ার ভয় এত বেশি, আর আশঙ্কার কারণে এরা কোনো কাজ আরম্ভ করতে ভয় পায়। যে কোনো কাজে নিজেকে এরা অনুপযুক্ত মনে করে, আর যে কারণে তারা যে কোনো কাজ করতে দেরি করে, ইতস্তত করে, করছি। হ্যাঁ সঞ্জীব স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। কলকাতা থেকে আমাদের একজন সিনিয়র বন্ধু আছে, ডক্টর সঞ্জীব গুণ। উনি খুব নামকরা ডাক্তার, কলকাতা থেকে। উনি বিএচএমএস করা মানুষ, সিনিয়র মানুষ, এবং উনি একটা ভালো প্র্যাকটিস করেন, এবং খুব আমার সাথে খুব দারুণ বন্ধুত্ব। উনি আমাদের সাথে লাইভে আছেন। মানুষ বিকাশ দা আমার খুব ভালো বন্ধু। আমাদের ডাক্তার মানিকলাল
খুব ভালো বন্ধু, সবাই আজকে দেখছি যে লাইভে আছে মনে হচ্ছে। তো ঠিক আছে, আলোচনায় আসি। যে কথা বলছিলাম যে এরা সবসময় নিজেকে অনুপযুক্ত মনে করে। কারো সাথে সাক্ষাৎ করতে যাবে ভয়, আর্জেন্টা টিকামের যেমন ভয়, জেলসিমিয়ামের মেডোরি নামের কারো সাথে সাক্ষাৎ করতে যাওয়ার আগে দেখা না হওয়া পর্যন্ত একটা আতঙ্ক, একটা ভয়, একটা টেনশন কাজ করে। ঠিক এরকম লোক সমাজে উপস্থিতিত ভয়, যেখানে অনেক মানুষ সেখানে উপস্থিতিত ভয়, সেটা আমরা কার্বোভেজে পাই, লাইকোপোডিয়াম, প্লামবাম, সাইলেসিয়া, জেলসিমিয়াম, অনেকগুলো ওষুধ পাই। সাইলেসিয়া যে কোনো বিষয় একটা বদ্ধমূল ধারণা, ফিক্সড একটা আইডিয়া, এটা কিংবা ওটা, এটা হতে পারে। অনেকে বলছে আরে এটা না, বলছে না এটা হতে পারে, মানে একটা ফিক্সড আইডিয়া তাদের মধ্যে কাজ করে। তবে সামান্য ব্যাপারে চমকে ওঠে, এটি সাইলেসিয়ার একটা বিশেষ লক্ষণ। আবার সামান্য বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, আর্জেন্টা টিকামের মতো। অস্থিরতা, মানসিক উদ্বেগ এবং উত্তেজনার ফলে অনেক সময় এরা অজ্ঞান হয়ে যেতে পারে। ছাত্রদের পড়ালেখায় অনীহা, পড়তে বসলে ঘুম চলে আসে। পালসে টিলার মতো এরা সহজেই চোখে পানি আসে। পানিতে ডুবে আত্মহত্যা করতে চায়। আমি একবার দুষ্টামি করে বলছিলাম যে সাইলেসিয়ার মানুষেরা পানিতে ডুবে আত্মহত্যা করতে চায় কেন? কারণ বালি রোদের তাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, ঠান্ডা থাকার জন্য, যেমন পানির নিচটা বালির কাছে সবচেয়ে আরামপ্রিয় জায়গা, বালি যেমন পানির নিচে ঠান্ডা থাকে, খুব ভালো থাকে, ঠিক এমনি বোধহয় সাইলেসিয়ার মানুষেরা আত্মহত্যা করতে চায় পানিতে, এই কারণেই যে আমি পানির মধ্যেই আমার জীবনের জ্বালা জুড়িয়ে শেষ সময়টা ঠান্ডা থাকতে চাই। এক কথায় বালির যেমন জ্বালা ডুবানোর জন্য পানিতে ডুবে দিলে ঠান্ডা, তাই সাইলেসিয়ার মানুষদের জীবনের জ্বালা, যন্ত্রণা, কষ্ট দূর করতে তারা বোধহয় পানিকে বেছে নিতে চায়, এই কারণে পানিতে ডুবে মরতে চায়। মানিক স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। তো এদের মধ্যে ভ্রান্ত ধারণা কিছু আছে, সেটা আমরা একটু দেখি। মনে করে আমার জিহ্বায় বুঝি চুল জড়িয়ে আছে, অনেকটা নেট্রামের মতো। তো বন্ধুরা, আমি নেট্রামের গল্প বলার সময় আপনাদের একদিন গল্প বলছিলাম যে নেট্রামিউরের মানুষেরা সবসময় মনে করে জিহ্বায় চুল জড়িয়ে আছে। তো চুলের গল্প বলতে গিয়ে একটা গল্প বলছিলাম এরকম আর কি। তো তার আগে একটা গল্প বলি। আমাদের যেহেতু অনেক ইন্ডিয়ান বন্ধু লাইভে আছে আজকে আমাদের সাথে, যখন আমাদের দেশ স্বাধীন হয়নি 71 সালের আগে, তখন পাকিস্তানি অনেক বিহারি লোক, পাকিস্তানি লোকেরা আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো। তো আমার ডিস্ট্রিক্টে একজন মানুষ ছিল পাকিস্তানি, সে একটা সিনেমা হল করেছিল, হলের নাম হচ্ছে গুলশান। আর অভিনন্দন ডাক্তার মিলান সেনগুপ্তা, পশ্চিমবাংলায় হোমিওপ্যাথিতে প্রথম পিএইচডি হোল্ডার কোনো ইউনিভার্সিটি থেকে, এবং উনি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চাকরি করেন। মেটেরিয়া মেডিকেল, একজন বিশাল পণ্ডিত ব্যক্তিত্ব, আমার খুব প্রিয়ভাজন মানুষ, আমার খুব বন্ধু মানুষ ডাক্তার মিলান সেনগুপ্তা স্যার আমাদের সাথে আছেন। স্যারকে দাওয়াত করেছি একদিন, উনি আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে লাইভে আসবেন, আমাদের আলোচনা শোনাবেন। স্যার দুর্দান্ত আলোচনা করেন। তো স্যার, আপনাকে অভিনন্দন। আমাদের নার্গিস ম্যাডাম, বিখ্যাত মেট্রিয়া মেডিকেল লেখিকা, নাটোর বাড়ি, উনিও আমাদের সাথে আছেন। তো ঠিক আছে, আলোচনায় আসি আবার আমরা। তো যেটা বলছিলাম আর কি, যে ওনার একটা সিনেমা হল ছিল, সিনেমা হলের নাম ছিল গুলশান। তো ওনার সিনেমা হল থেকে খানিক দূরে আরও একটা সিনেমা হল ছিল অন্য এক ভদ্রলোকের, সেই সিনেমা হলটার নাম হচ্ছে উদয়ন। তো সাধারণত আমাদের দেশে সিনেমা হলগুলো বিশেষ দিনে, ঈদের সময়, পুজোর সময়, তারপরে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এই বিশেষ দিনগুলোতে এই সিনেমা হলগুলোকে নানান রঙের ওই রঙিন বাল্ব দিয়ে সাজাতো সেই সময়। তো আজ থেকে অনেক বছর আগের কথা, ওই স্বাধীনের ওই সময় গল্প আর কি। তো তখন বাংলাদেশে প্রথম ওই যে জিরো পাওয়ারের, আমরা যেগুলোকে বলি ডিম লাইট বা ডিম বাল্ব, ওই যে জিরো বাল্বগুলো বিভিন্ন কালারের, সবুজ, হলুদ, লাল, নীল পাওয়া যায় না, সেই বাল্বগুলো দিয়ে বিয়ের অনুষ্ঠান, বাড়ি সাজাতো, সিনেমা হল সাজাতো। তো এরকম উনি একদিন বিকেলবেলা ওই ঈদের সময় ঘুরতে ঘুরতে ওই উদয়ন হলের সামনে গেছে। তো উদয়ন হলের ওইদিকে গেলে দেখে যে উদয়ন হল অনেক রঙের বাল্ব দিয়ে সুন্দর করে সাজিয়েছে, কিন্তু উনি ফিরে এসে দেখে যে ওনার সিনেমা হলটা সাজানো হয় নাই। তো এগুলো সাধারণত করে ম্যানেজার ট্যানেজাররা করে, টাকা পয়সা মালিক দেয়। তো ওনার ওই হলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখে ওনার পছন্দ হয়েছে, কিন্তু ওনার হল যে সাজানো হয়নি, এ কারণে উনি খুব রাগ হয়েছে। রাগ হলে পরে তার ম্যানেজারকে ডেকে বলছে, ফিরে এসছে ওখান থেকে, ফিরে তার হলে এসে ম্যানেজারকে ডাকছে, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। তো যারা উর্দু হিন্দি বলে তারা তো একেবারে শুদ্ধ করে বাংলা বলতে পারে না, যারা বাংলা না জানে, যারা শুধুই হিন্দিভাষী কিংবা উর্দুভাষী, বাংলা জানে না, তারা তো বাংলা বলতে পারে না, বাংলা শিখলেও শুদ্ধ বাংলা আসে না, যেমন ইংরেজরা শুদ্ধ করে বাংলা বলতে পারতো না এরকম। তো ওই ম্যানেজার বলতে পারছে না, তাই বলছে ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব ইধার আও। তো ম্যানেজার সামনে এসছে যে স্যার কি কিছু বলবেন?
তো বলছে আমি ঘুরতে ঘুরতে উদয়ন হোলের ওদিকে গেলাম, মানে ওরা হল বলতে পারে না, কিন্তু ওরা হলকে বলে হোল। আর আমরা যে বাল্ব বলি, বাল্ব বলতে পারে না, এটাকে বলে বাল। তো এখন বলছে আমি ঘুরতে ঘুরতে উদয়ন হোলের ওদিকে গেলাম, দেখলাম তাদের হোলে নানা রঙের বাল ঝুলিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমার কি টেকার অভাব? আমার কি টেকা নেই? আমার হোলে একটা বাল ঝুলছে না? যত টাকা লাগে আমি দেবে, যত রঙের বাল আছে আমার হোলে ঝুলিয়ে দাও। এখন ঘটনা হলো, সে যখন ওই হলকে হোল বলছে আর বাল্বকে বাল বলছে, তখন ভাষাটা তো মানে একটু বিদঘুটে লাগছে শুনতে। এখন ম্যানেজার তো ভয়ে হাসতে পারে না, চাকরি করে, কিন্তু আশেপাশে যারা আছে তারা হেসে মরে যাচ্ছে। এখন বলছে এই তোমরা হাসো কেন? আমি কি বললাম যে তোমরা এত হাসো? এখন ঘটনা হয়েছে যে স্যার, মাঝে মাঝে এদিক ওদিক আমরা নানান আলোচনা শুনি। ওই যে পাকিস্তানি ভদ্রলোক যা বলতে চাইছে তা হয়তো ভালো কথাই বলছে, কিন্তু ভাষাগত সমস্যার কারণে এই যে বলছে যত টাকা লাগে আমি দেবে, আমার হলে যত বাল আছে ঝুলিয়ে দাও, এই কথা তো আমাদের জন্য বাঙালি ভাষী যারা, তাদের জন্য তো শুনতে শ্রুতিকটু লাগে, কিন্তু উনি তো মনে করছে আমি ঠিকই বলছি। তো এখন ঘটনা হয়েছে, আমার এক ডাক্তার বন্ধু বলছে হোটেল হল রাজমহল, হ্যাঁ রাজমহল পরে হয়েছে, এটা অনেক পরে, এটা না। তো অনেক সময় অনেকের আলোচনায় শুনলে আমরা দেখি ওইরকম কখনো কখনো হলে বাল ঝুলায়। তো সে আলোচনা আমরা শুনি, যদিও শুনতে আমাদের হাসি পায়, কিন্তু কিছু করার থাকে না। তারপরে তারাই আমাদের মাঝে মাঝে ইনসাল্ট করে। আসি বন্ধুরা, ঘুম এবং স্বপ্ন একটু দেখে আসি। কেলিবাইকের মতো ঘুমের ঘরে বিছানা থেকে উঠে সে হেঁটে বেড়ায়, ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে উঠে হাঁটাহাঁটি শুরু করে। ভ্রমণের যৌবনকালের ও বন্য প্রাণীর তাড়া করার স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে দেখে বয়স হয়ে গেছে কিন্তু যৌবনকালে স্বপ্ন দেখে, বন্য প্রাণী তাড়া করছে সে স্বপ্ন দেখে। আবার অনেক সময় দেখে যে ভ্রমণের স্বপ্ন। কিছু অদ্ভুত লক্ষণ এদের মধ্যে আছে, আমরা একটু দেখে আসি। শিশু যখন দুধ পান করে তখনই মায়ের জরায়ু থেকে রক্তস্রাব হয়, এটি প্যালেডিয়ামেও আছে, প্যালেডিয়াম নামক ওষুধের মধ্যে আছে। যদি মা সাইলেসিয়ার পেশেন্ট হয় তাহলে যখনই মা শিশুকে দুধ পান করায় তখন দেখা যাচ্ছে যে তার জরায়ু থেকে রক্ত পড়ছে। এটি একটি অদ্ভুত লক্ষণ, কারণ বাচ্চাকে দুধ খাওয়ানোর সাথে জরায়ুতে রক্ত পড়ার কোনো সম্পর্ক নাই, যে কারণে এটি একটি পিকুলিয়ার সিমটম। পিকুলিয়ার সিমটমের গুরুত্ব খুব বেশি। আবারও দেখা যাচ্ছে শিশুকে দুধ পান করানোর সময় মায়ের স্তন কেটে ফেলার মতো ব্যথা, অথবা স্তনের বোঁটা থেকে রক্তক্ষরণ হচ্ছে। ফার্স্ট গ্রেডের লক্ষণ। আগের লক্ষণটিও কিন্তু ফার্স্ট গ্রেড, এখনকার লক্ষণটিও ফার্স্ট গ্রেড, এবং দুটোই পিকুলিয়ার লক্ষণ। আরও একটা লক্ষণ আমরা দেখে আসি, শিশুকে দুধ পান করানোর সময় মায়ের জরায়ুতে তীক্ষ্ণ ব্যথা, মারাত্মক ব্যথা, এটিও ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ, কারণ দুধ পান করানোর সাথে জরায়ুতে ব্যথার কোনো সম্পর্ক নাই। বন্ধুরা, মাসিক যখন কাছাকাছি সময় এসে পড়ে, মাসিকের নিকটবর্তী সময়, তখন যদি মা কোনো কারণে উত্তেজিত হয়, সামান্য উত্তেজিত হয়, তাহলে তার জরায়ু থেকে রক্তস্রাব হয়। এটিও ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার সিমটম। বন্ধুরা, টিকা দেওয়ার পর থেকে বমি বমি ভাব, টিকা দিলে সাধারণত বমি হওয়ার কথা নয়, হতে পারে জ্বর, বমি হওয়ার কথা নেই, কিন্তু এই বমি বমি ভাব হয় টিকা দেওয়ার পরে, এটি ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার সিমটম। আমি অনেকগুলো পিকুলিয়ার সিমটম আপনাদের জন্য আমার প্রত্যেকটা ওষুধের মধ্যে আমি নোট করে রাখছি, যাতে করে আপনাদের এই পিকুলিয়ার সিমটমগুলোর ওপর ডিপেন্ড করে ওষুধ নির্বাচন করতে সুবিধা হয়। আমার মেডিকের অংশ এটি আর কি। বন্ধুরা, মল ত্যাগ করার জন্য যদি কোদ দেয় তাহলে পেটের মধ্যে ক্ষতকর ব্যথা, পেটে ঘা হলে যেরকম ব্যথা ঠিক এরকম ব্যথা, মল ত্যাগ করার সময় কোদ দিলে পেটের মধ্যে মনে হয় ঘা হওয়ার মতো ব্যথা, ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ। গরম কাপড়ে শরীর ঢাকলেই তার উদারাময় উপশম হয়। দেখেন, কোনো পেশেন্ট বলবে এসে যে কি বলবো ডাক্তারবাবু, আমার খুব পাতলা পায়খানা, কিন্তু যখনই আমি গরম কাপড় দিয়ে শরীরটা ঢাকি আমার পায়খানা কমে যায়। আচ্ছা বলুন তো, এই গরম কাপড়ের সাথে এটির কি সম্পর্ক? পিকুলিয়ার লক্ষণ, ফার্স্ট গ্রেড। টক জাতীয় খাবার খাওয়ার পরেই সাদা স্রাব যায়। মেয়েরা বলবে কি বলবো ডাক্তারবাবু, আমি যদি একটু টক খাই আমার সাদা স্রাব শুরু হয়ে যায়। বলেন তো, টক খেলে না আমার সাদা স্রাব আরও ভালো থাকার কথা, আমি ভালো থাকার কথা। এটি ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ। মাথা বা পায়ের পাতা ঢেকে না রাখলেই কাশি, কোনো কারণে কারো একটু ঠান্ডা লেগেছে, যখন মাথা পায়ের পাতা ঢেকে রাখছে কাশি নাই, কিন্তু যখনই মাথা এবং পায়ের পাতাটা ঢেকে না রাখছে, খোলা রাখছে, তখনই কাশি। বলবে আচ্ছা বলেন তো ডাক্তারবাবু, কি অদ্ভুত কথা, একটু যদি পায়ের পাতাটা আমি খোলা রাখি, মাথাটা খোলা রাখি, আমার কাশি হয়, আবার যদি একটু ঢেকে রাখি কাশি বন্ধ হয়ে যায়। পিকুলিয়ার লক্ষণ। কোনো এক পাশে
চোখ ফিরালেই মনে হবে যেন কপাল সুই ফুটার মতো ব্যথা। মনে করেন বাঁ দিকে একটু চোখটা ফিরালো কিংবা ডান দিকে একটু চোখটা ফিরালো, ব্যাস কপালে মনে হয় সুই দেওয়া ফোটার মতো ব্যথা শুরু হয়ে গেলো। ফার্স্ট গ্রেডের পিকুলিয়ার লক্ষণ। বন্ধুরা, পোশাক পরিবর্তন করলে কানে কম শুনে। যখন মনে করেন আমি এই শার্টটা গায়ে দিয়ে আছি, ঠিক আছে, একরকম শুনছি, যখনই পোশাক পরিবর্তন করে আর একটা পোশাক গায়ে দিলাম কানে কম শুনছি। পিকুলিয়ার লক্ষণ, সেকেন্ড গ্রেড। কাশি হলে শ্রবণ শক্তি বাড়ে। মানুষের কাশি হলে তখন একটু কম শোনার কথা, কাশি হলে সে আবার সুন্দর ভালো শুনে। সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার লক্ষণ। খাওয়ার সময় নাক লাল হয়ে যায়। বলবে ডাক্তারবাবু কি বলবো, আশ্চর্য একটা লক্ষণ আমার মধ্যে কাজ করে। কি? কারণ আমি যখন খাই তখন আমার নাক লাল হয়ে যায়। কেমন বলেন তো? হ্যাঁ মানুষটার অশেষ ধন্যবাদ আপনাকে। তাহলে খাওয়ার সময় নাক লাল হয়ে যায়, সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার। চোখ ঘোরালে বমি ভাব, চোখটা একটু এদিকে ঘুরাইছে, বমি বমি ভাব শুরু হলো। বলবে আচ্ছা ডাক্তারবাবু বলেন তো, প্রয়োজনের তাগিদে তো চোখ ঘোরাতে হয়। হ্যাঁ শাহেদ, থ্যাংক ইউ। আমি চোখ ঘোরালেই আমার বমি হয়, বমি ভাব হয়, সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার। শিশুকে দুধ পান করানোর সময় মায়ের বমি হয়। দুধ খাওয়াতে গেলে বাচ্চাকে মা বমি করে, বমি ভাব হয় বা বমি হয়, সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার। পানীয় পান করলে, যে কোনো তরল পদার্থ পান করলে পেট ফাঁপার উপশম হয়। অদ্ভুত কথা, পেট ফাঁপলে সাধারণত আমরা যাই খাই তাতেই পেট ফাঁপার কথা। সাইলেসিয়ার পেশেন্টেরা বলবে যে আমি যখনই পানীয় কিছু পান করি তখন আমার পেটটা মনে হয় যে একটু উপশম, পেট ফাঁপাটা উপশম। মাসিক চলাকালীন সময়ে মলদ্বারে পিণ্ড থাকার অনুভূতি। মহিলারা বলবে যে যখনই আমার মাসিক হয় ডাক্তারবাবু, তখন মনে হয় আমার পায়খানার দ্বারে একটা বলের মতো একটা পিণ্ড কি যেন আটকায় আছে। মাসিক শেষ, এটি ভালো হয়ে যায়। এটি পিকুলিয়ার টাইপের, সেকেন্ড গ্রেড। জিহ্বায় চুল থাকার মতো অনুভূতি, যে কারণে কাশি হয়। মনে হবে জিহ্বায় নেকটামের মতো চুল আটকে আছে, যে কারণে তার কাশি হয়। এটিও পিকুলিয়ার, সেকেন্ড গ্রেড। রাতে বিছানায় শুলে তার হাত গরম হয়ে যায়। বলবে ডাক্তারবাবু আমি যখনই বিছানায় শুই রাতে, তখন আমার হাত তখন গরম হয়ে যায়, সেকেন্ড গ্রেড পিকুলিয়ার। মাসিক চলাকালীন শরীর বরফের মতো ঠান্ডা থাকে। মহিলারা বলবে কি, যে কয়দিন আমার মাসিক চলে মনে হয় যেন আমার শরীর আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে, সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার। মাসিকের সময় ত্বক ঠান্ডা থাকে। মাসিকের সময় মহিলাদের চামড়া, ত্বক ঠান্ডা থাকে। ঘাম চাপা পড়ার পরে খিঁচুনি, ঘাম চাপা পড়লে খিঁচুনি রোগ দেখা দেয়, সেকেন্ড গ্রেড। বীর্যপাতের পর শরীরে নিম্নাঙ্গের রোগ লক্ষণ বৃদ্ধি। পুরুষ কিংবা মহিলারা বলবে যখনই আমার কোনো কারণে বীর্যপাত হয় তখন আমার কোমর থেকে নিচের দিকে যে কোনো ধরনের রোগ যদি থাকে, ব্যথা হোক, বাত ব্যথা হোক, অন্য কিছু হোক, বলে আমার রোগ বেড়ে যায়। বীর্যপাতের পরে শরীরের নিম্নাঙ্গের রোগ বেড়ে যায়। এগুলো হচ্ছে পিকুলিয়ার লক্ষণ। তো বন্ধুরা, আমরা সাইলেসিয়ার কিছু অভিজ্ঞান দেখে আসি একটু। ধাতুগত দোষ সংশোধনকারী ও গভীর কার্যকারী এটি একটি ওষুধ। সাইলেসিয়া বংশগত ক্ষয় রোগের এবং ঠান্ডা লাগার সহজ প্রবণতা দূরকারী। যে সমস্ত মানুষদের বংশগত ক্ষয় রোগ কিংবা ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, যদি সাইলেসিয়ার সাথে সিমটম মিলিয়ে আমরা দিতে পারি, তবে এই ঠান্ডা লাগার প্রবণতা এবং তার বংশগতভাবে যে ক্ষয় রোগ বা যক্ষা সে বহন করছে, সেটি তার শরীর থেকে বিদায় নেবে। শারীরিক এবং মানসিক ও পাকস্থলিক দুর্বলতার লক্ষণ সাদৃশ্যে সাইলেসিয়া দারুণ। যারা শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল কিংবা পাকস্থলীর হজম ক্ষমতা দুর্বল, যদি সাইলেসিয়ার সিমটম ঠিকমতো আমরা মিলিয়ে দিতে পারি, অসাধারণ কাজ করে। মানসিক শক্তি বেড়ে যায়, মানে সাহস বেড়ে যায়, শারীরিক শক্তি বেড়ে যায়, আবার হজমের ক্ষমতাটাও বেড়ে যায়। পালসের গরম কাতর রুগী শীত কাতরে পরিণত হলে সাইলেসিয়া আরোগ্য হয়। যদি কখনো দেখেন যে পালসেটিলার পেশেন্ট ছিল, গরম কাতর ছিল, এখন হঠাৎ করে সে শীত কাতর হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে ক্রনিক হিসাবে সাইলেসিয়া তাকে আরোগ্য করতে সাহায্য করে। এই জন্য এটিকে পালসেটিলার ক্রনিক বলা হয়। এর রোগ ধীর গতিতে আসে। সাইলেসিয়ার গতি কিন্তু চলাফেরা, কথাবার্তা সবই ধীর, এর রোগও ধীর গতিতে আসে। এবং সাইলেসিয়ার কাজও করে ধীরে ধীরে। সাইলেসিয়া দিয়ে আপনি তাড়াতাড়ি কাজ পাবেন না, সাইলেসিয়া দিবেন ধীরে ধীরে কাজ করবে। এই ধীর গতিতে কাজ করে আরও যেগুলো ওষুধ আছে, অ্যালুমিনা, প্লাম্বাম, কলচিকাম, কোনিয়াম, জেলসিমিয়াম, ব্রায়োনিয়া, এরা সবাই ধীর গতি সম্পন্ন, এদের রোগ ধীর গতিতে আসে। আক্রান্ত স্থানে ভীষণ স্পর্শকাতরতা থাকে আর গাঢ় যদি পুঁজ থাকে। খেয়াল করেন বন্ধুরা, যদি কোনো মানুষের শরীরের কোনো জায়গা আক্রান্ত হয়েছে, সেখানে পেকে গেছে, পুঁজ হয়েছে, পুঁজটা গাঢ়, তাহলে বুঝবেন যে তার শরীরে টিউবারকুলার দোষ নেই। ক্লিয়ার? যদি কোনো মানুষের শরীরের কোনো জায়গা পেকে যায়, পুঁজ হয়, পুঁজটা গাঢ় হয়, তাহলে নিশ্চিত থাকবেন। আর ওই জায়গাটা যদি খুব স্পর্শকাতর, অর্থাৎ হাত দিলে খুব ব্যথা পায়, তাহলে নিশ্চিত থাকবেন তার শরীরে যক্ষা দোষ বা ক্ষয় দোষ বা টিউবারকুলার দোষ নাই। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় নানান রকম তার রোগ বা সমস্যা দেখা দেয়।
যৌবনে বা পরিণত বয়সে অবস্থা বেশি খারাপ হয়। সাধারণত সাইলেসিয়ার পেশেন্টেরা কখন বেশি খারাপ অবস্থায় যায় বা অসুস্থ হয়? যৌবনকালে অথবা বেশি বয়সে, পরিণত বয়সে। দুর্বলতা ও শীতকাতরতা আরও বৃদ্ধি পায়। এই সময় তাদের শরীরে দুর্বলতা এবং শীতকাতরতা বেশি বৃদ্ধি পায়। বন্ধুরা, আমরা জানি যে বিল্ডিং যখন আমরা গাঁথি তখন প্লাস্টার যদি না করি বা বিল্ডিংয়ের প্লাস্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে মেরামত করতে গেলে আমাদের বালির দরকার হয়। খালি সিমেন্ট দিলে কাজ হবে না, বালি লাগে। তেমনি আমাদের হাড় যদি অপুষ্ট হয়, হাড় যদি ক্ষয় হয়ে যায়, সেটিকে সারানোর জন্য অনেক ক্ষেত্রে আমাদের সাইলেসিয়ার দরকার হয়, কারণ এই সাইলেসিয়া কিন্তু বালি থেকে প্রস্তুত। জীবজন্তুর কামড়ের বিষক্রিয়া যদি আরোগ্য করতে থুজা সাইলেসিয়াকে কিন্তু সাহায্য করে। কোনো জীবজন্তুতে যদি কামড়ায় আমরা অনেক সময় থুজা প্রয়োগ করি, থুজাকে সাইলেসিয়া এই ক্ষেত্রে সহযোগিতা করে। ক্যালক্রিয়া ফস এর প্রকৃত সাহায্যকারী। জীবজন্তুতে কামড়ালে আমরা তো নানান ওষুধ ব্যবহার করি, তার মধ্যে আমরা লিডাম্পালটা খুব বেশি বোধহয় ব্যবহার করি। এটি প্রায় জীবজন্তুর কামড়ের জন্য লিডাম্পাল কিন্তু প্রায় গুরুত্বপূর্ণ এবং কাছাকাছি একক মেডিসিন, যদিও আরও ওষুধ আছে। আচ্ছা বন্ধুরা, সাইকোটিক দোষযুক্ত শরীরে নাইট্রিক অ্যাসিড আর সিফিলিটিক দোষযুক্ত শরীরে হিপাস সালফ সাইলেসিয়ার অনুপ্রয়োগ হিসাবে কাজ করে। যে সমস্ত পেশেন্টদের বডিতে সাইকোটিক দোষের প্রাধান্য বেশি সেখানে নাইট্রিক অ্যাসিড, আর যে সমস্ত পেশেন্টের বডিতে সিফিলিটিক টেন্ডেন্সি বেশি সেখানে হিপাস সালফ সাইলেসিয়ার অনুপূরক হিসাবে কাজ করে। গভীর স্নায়বিক দুর্বলতার ক্ষেত্রে সাইলেসিয়ার পূর্বে এবং পরে কেলিফস দারুণ কাজ করে। যে সমস্ত মানুষদের স্নায়বিক দুর্বলতা আছে তাদের পূর্বে সাইলেসিয়ার পূর্বে এবং পরে কেলিফস দারুণ কাজ করে। বন্ধুরা, খেয়াল করতে হবে, আমাদের আর অল্প কিছু অভিজ্ঞান আছে, অভিজ্ঞান আমরা শেষ করি। একটু খেয়াল করেন যে সাইলেসিয়া টিউবারকুলার হয় ক্যালক্রিয়া কার্ভ, ক্যালক্রিয়া ফস, সরিনাম, টিউবারকুলার একযোগে কাজ করে। ফিস্চুলা ও নালিঘায়ে অনেক সময় সিফিলিনাম, টিউবারকুলিনাম অনুপূরক হিসাবে কাজ করে। আমাদের যে ফিস্কুলাতে বা আমাদের যে নালিঘায়ে আমরা সাইলেসিয়া ব্যবহার করি সেই ক্ষেত্রে অনেক সময় সিফিলিনাম, টিউবারকুলিনাম সাইলেসিয়ার অনুপূরক হিসাবে পরবর্তীতে দরকার পড়ে। কোনো ঘা, ফোড়া, নালিক্ষত, ভগন্দর এইসব থেকে যদি পাতলা পুজ সহ সাইলেসিয়ার মতো দুর্গন্ধ থাকে তবে বুঝতে হবে যে এটি টিউবারকুলার দোষের বর্তমান চিত্র। খেয়াল করেন, যে সমস্ত ফোড়া, নালিঘা, ভগন্দর এই সব জায়গা থেকে পাতলা পুজ আসে এবং যদি খুব দুর্গন্ধ থাকে সাইলেসিয়ার মতো তাহলে বুঝবেন এটি টিউবারকুলার দোষ বা ক্ষয় দোষ। সেক্ষেত্রে সাইলেসিয়া একমাত্র ওষুধ। কিন্তু যদি দেখেন যে এই সব ক্ষেত্রে পচনের মাত্রা খুব বেশি তবে কখনোই সাইলেসিয়া ব্যবহার করবেন না। আমাদের অনেক তরুণ বন্ধুরা করে কি, বা অনেক সিনিয়র বন্ধুকে দেখা গেছে যে যখন কোনো জায়গায় পচন ধরে, পচনের সাইলেসিয়া একটি ভালো ওষুধ, পচন ধরলে আমরা সাইলেসিয়া দিই। মাথায় রাখতে হবে যদি পচনের মাত্রা বেশি হয়ে যায় কখনোই সাইলেসিয়া ব্যবহার করবেন না, দন্তের নয় করে না, কারণ তাতে রোগীর মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। এই ক্ষেত্রে সাইলেসিয়া ব্যবহার না করে ক্যালক্রিয়া সিলিকেটা অনুপূরক হিসাবে ব্যবহার করবেন। এটা বলছেন কে? ডাক্তার মহামতি কেন্ট। পালসিটিলা দীর্ঘদিন রোগে ভোগার পরে সাইলেসিয়ায় পরিণত হয়। সাইলেসিয়া তরুণ অবস্থায় গরম কাতর হলেও পুরাতন অবস্থায় কিন্তু শীত কাতর। পালসিটিলা অচির রোগের ব্যথায় শীতবোধ করে, ভীষণ শীত লাগে। পালসিটিলার মানুষদের যে মাসিকের সময়, ডেলিভারির সময় এত শীত করে, বলবে আমার চাদর দাও, ক্যাথা দাও, কম্বল দাও, ভীষণ শীত করে। কিন্তু পালসিটিলা ভীষণ গরম কাতর। কিন্তু শুধুমাত্র অচির রোগের বেলায়, অর্থাৎ ডেলিভারি কিংবা মাসিকের এই সময় প্রচণ্ড শীত করে। আর সাইলেসিয়া মূলত শীত কাতর ক্রনিক অবস্থায়, কিন্তু অ্যাকুইট অবস্থায় কিন্তু গরম কাতর। তো মার্কসলের সাথে এর শত্রু সম্পর্ক হলেও মার্কসলের আগে বা পরে সাইলেসিয়া দেওয়া যাবে না, তাহলে মারাত্মক ক্ষতি করবে। কিন্তু খেয়াল রাখবেন যে উচ্চ শক্তি সাইলেসিয়ায় মার্কসলের বিষক্রিয়া নষ্ট করে। যদি কখনো কারো মার্কসল খাওয়ার কারণে কোনো রিয়াকশান হয়, ক্ষতি হয়, তাহলে উচ্চ শক্তি সাইলেসিয়া দিলে মার্কসলের সাইড ইফেক্টটা দূর করবে। তাহলে বোঝা গেল এমনি নর্মালি আমরা ব্যবহার করব না, কারণ একটার সাথে একটা ক্ষতি সম্পর্ক। কিন্তু কখনো যদি মার্কসল খেয়ে কারো রিয়াকশান হয়, কোনো ক্ষতি হয়, তাহলে উচ্চ শক্তি সাইলেসিয়া দিলে সেই দোষ কেটে যাবে। এখন আমরা কিছু রোগ বালাই দেখে আসি। সাইলেসিয়া রোগ বালাইয়ের মধ্যে মাথা এবং পায়ে ঠান্ডা, সহজেই ঠান্ডা লাগে। এদের মাথা এবং পায়ে খুব সহজে ঠান্ডা লাগে। ঘামে বা অন্য কোনো কারণে যদি এদের মাথা ভিজে
তাহলে এদের সহজে ঠান্ডা লেগে যায়। ফলে ঘাড় এবং গলার যে গ্ল্যান্ডগুলো থাকে, লিম্ফো গ্ল্যান্ডগুলো ফুলে যায়, ব্যথা করে। কানে পুঁজ হলে ক্যালকেরিয়া কার্ভ সাইনিকিউলা যেমন ভালো ওষুধ, অনুরূপভাবে সাইলেসিয়া। তবে সাইলেসিয়ার পুঁজ হচ্ছে খুব দুর্গন্ধ এবং পাতলা, এটা মাথায় রাখবেন। পায়ের তলায় ঘাম বা শরীরের ঘাম অবরুদ্ধ হওয়ার পরে অসুস্থ, ঘাম পরিমাণে খুব বেশি এবং সাংঘাতিক দুর্গন্ধ, বিশ্রী সরিনামের মতো দুর্গন্ধ, সরিনামের দুর্গন্ধ যদিও আরও বেশি। পায়ের তলার ঘাম চাপা পড়ার ফলে চোখে ছানি পড়ে। অনেক সময় কোনো পেশেন্ট পাবেন যে পায়ের ঘাম অবরুদ্ধ হয়ে গেছে, চাপা পড়ে গেছে, এক সময় পা খুব ঘামতো, এখন ঘামে না। এটি চাপা পড়ার কারণে চোখে ছানি পড়লে যদি আপনি সাইলেসিয়া দেন তাহলে আবার তার ঘাম দেখা দিয়ে চোখের ছানি চলে যাবে, পরে ঘাম ভালো হবে। নাক বন্ধ থাকা বা দাঁতে ব্যথা, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। এক্ষেত্রে সাইলেসিয়া প্রয়োগে ঘাম আবার প্রকাশ পেয়ে রোগী সুস্থ হবে। তাহলে বন্ধুরা খেয়াল করতে হবে যে পায়ের তলার ঘাম বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি চোখে ছানি পড়ে, যদি নাক বন্ধ হয়ে যায় কিংবা দাঁত ব্যথা হয়, কোনো পেশেন্ট যদি বলে যে বাবু আমার তো আগে নাক বন্ধ থাকতো না, পায়ের ঘামটা চাপা পড়ে নাক বন্ধ হয়ে গেছে, আমার তো দাঁত ব্যথা ছিল না, পায়ের ঘাম চাপা পড়ার থেকে দাঁত ব্যথা, আমার তো আগে পায়ে ঘাম ছিল তখন তো আমার চোখে ছানি ছিল না, এই ঘাম বন্ধ হওয়ার পরে থেকে চোখে ছানি, তবে আপনি সাইলেসিয়া দেবেন উচ্চ শক্তি, দেখবেন তার ঘাম দেখা দিয়েছে, তার দাঁত ব্যথা হোক, নাক বন্ধ হয়ে থাকা হোক, তার চোখের ছানি হোক, চলে যাবে, যে কোনোটাই হোক। কান পাকা, কানে পুঁজ, পাতলা, খুব দুর্গন্ধ। মার্কশলের পুঁজ পাতলা, হিপাস সালফের পুঁজ হচ্ছে ঘন। হিপাস সালফের সকল স্রাব টক গন্ধযুক্ত, আর মার্কশলের সকল স্রাব বিশ্রী দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর। ক্যালকেরিয়া সালফের পুঁজ ঘন সাদা হলদে, তবে তা গন্ধ থাকে না। তাহলে কি পেলাম? ক্যালকেরিয়া সালফের পুঁজ ঘন হলদে কিংবা সাদা, কিন্তু গন্ধ নাই। সাইলেসিয়ার পুঁজ পাতলা, মার্কশলের পুঁজও পাতলা, তবে মার্কশলের পুঁজ যেখানে লাগে সেখানে ঘা হয়ে যায় এবং বিশ্রী দুর্গন্ধ। সাইলেসিয়াও দুর্গন্ধ, তবে যেখানে লাগে সেখানে ঘা হয়ে যায় না। আর হিপাস সালফের পুঁজ হচ্ছে ঘন। তাহলে তফাৎগুলো আমরা যেন এইভাবে আলাদা করে নিই। এখন আসি বন্ধুরা, হাড়ের ক্ষয়, মেরুদণ্ডের বক্রতা। অনেক সময় হাড় ক্ষয় কিংবা মেরুদণ্ড যদি বাঁকা হয়, সাইলেসিয়া অসাধারণ ওষুধ। মাথা ব্যথায় আমরা একটু দেখে আসি। মাথা ব্যথার কিছু পার্টিকুলার লক্ষণ আছে, পার্টিকুলার লক্ষণের গুরুত্ব কিন্তু খুব বেশি। পার্টিকুলার লক্ষণ কারণটা কি আমরা দেখে আসি। যৌবনকালে কিছু গুরুতর অসুখে ভোগার কারণে দীর্ঘস্থায়ী মাথা ব্যথা। যখন যৌবনকালে কোনো গুরুতর অসুস্থ ভুগেছে, যে কারণে এখন তার দীর্ঘকালীন মাথা ব্যথা শুরু হয়েছে। তাহলে পার্টিকুলারটা কি? যৌবনকালে কোনো গুরুতর অসুখে ভোগার কারণে তার দীর্ঘস্থায়ী মাথা ব্যথা, এটি হচ্ছে তার মাথা ব্যথার কারণ এবং এটি পার্টিকুলার লক্ষণ। ঘাড়ের থেকে চাঁদি পর্যন্ত ব্যথাটা বিস্তৃত হয়। ডান চোখে সাধারণত ডান দিকে ব্যথা হয়, চাপ ধারাও এবং ফেটে যাওয়ার মতো ব্যথা, যেন চোখ ও মাথার ভিতরে পদার্থ বের হয়ে যাবে, এরকম মনে হবে চোখের মুনিটা বের হয়ে যাবে। মাথার ব্যথায় বমি বমি ভাব। ব্যথা চেপে ধরলে বা উত্তাপ প্রয়োগ করলে বা অন্ধকারে শুয়ে থাকলে আরাম। রোগী বলবে আমি যদি একটু আঁধারে শুয়ে থাকি, যদি আমি একটু হিট দিই মাথায় কিংবা চেপে ধরি, তাহলে আমার ভালো লাগে, আর মনে হয় আমার চোখের মুনিটা বের হয়ে যাবে, এরকম ব্যথা। আর ব্যথাটা ঘাড় থেকে চাঁদি পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তো ব্যথাটা আপনার হলে কেন? আমি খুব অসুখে ভুগেছিলাম, তারপরের থেকে আমার এই যে মাথা ব্যথাটা হয়েছে, ইচ্ছা হয়ে গেছে, আর সারছে না। রোগী এরকম কমপ্লেনটা করবে। বন্ধুরা, শরীরের কোনো ক্ষত হলে সহজে শুকাতে চায় না। এতে শরীরের কোনো জায়গায় যদি ঘা হয়, পেকে যাবে, পুঁজ হবে, সহজে শুকাতে চাইবে না। কখনো কখনো ঘাটা নালি ঘা, মানে লম্বা হয়ে ওই ভিতর ভিতর পেকে পুঁজ হতে থাকে। মৃগী টিকাজনিত কুফল, মৃগী রোগীর কিংবা টিকাজনিত কুফল, থুজা, মার্কশল, মেজেরিয়াম, অ্যান্টিবায়োটিক, এগুলো তো কাজ করে, অনুরূপ সাইলেসিয়াও কাজ করে। এই শিশুরা অনেক সময় দুধ সহ্য করতে পারে না, দুধ খেলেই তারা বমি করে কিংবা পায়খানা হয়। এমন পেশেন্টকে আপনি সাইলেসিয়া দিলে তার বমি এবং পায়খানা হবে না, দুধ সহ্য হবে। মায়ের দুধে অনিচ্ছা, দুধ ভালো লাগে না খেতে, ক্যালকেরিয়া কার্ভ, অ্যান্টিমক্রুড, ইথুজা, স্যানিকুলা, এই সমস্ত ওষুধও পাবেন। অনেক সময় হজম করতে না পারে, দিন দিন বাচ্চারা শুকিয়ে যায়, শিশুরা দেরিতে হাঁটতে শিখে, এটি ক্যালকেরিয়া কার্ভে পাবেন, ক্যালকেরিয়া ফসে পাবেন। কোষ্ঠবদ্ধতাটা কেমন একটু দেখে আসি। দুধ ব্যতীত যা খায় তাতেই তার পায়খানা কষে যায়। শুধুমাত্র দুধ খেলে পাতলা পায়খানা, আর বাকি যা খায় তাতে পায়খানা কষে যায়। এর কোষ্ঠবদ্ধতা এমন হয় যে মলটা মলদ্বারে পায়খানার রাস্তায় এসে আটকে যায়, আর বের হয় না। যে কারণে একটা বিশ্রী ব্যবস্থা আছে, বিশ্রী অবস্থা হয়। সাইলেসিয়া রোগীদের আঙ্গুল দিয়ে মল বের করতে হয় বন্ধুরা। মলদ্বারে মল এসে আটকে যায় এমনভাবে, আর বের হতে চায় না। যে কারণে সাইলেসিয়া রোগীরা বলবে যে লজ্জার কথা কি বলবো বাবু,
আমার পায়খানা রাস্তায় এসে পায়খানা বের হয়ে যায়, বের হতে চায় না, আটকায় যায়, যে কারণে আমাকে আঙ্গুল দিয়ে মল বের করতে হয়। এই যে আঙ্গুল দিয়ে মল বের করতে হয় সাইলেসিয়ার, এটি একটি বিশাল বড় লক্ষণ। যদিও এটা আরও দু একটা ওষুধের মধ্যে পাবেন, থুজার মধ্যে সম্ভবত আছে। তো আসি বন্ধুরা, পুনরায় মলটা ভিতরে ঢুকে যায়, কিছুতেই মল বের হতে চায় না। তো এখানে একটা কথা আছে যে মলদ্বারে মল এসে বের হতে চায় না, আঙ্গুল দিয়ে বের করতে হয়, না হলে মলটা আবার ভিতরে ঢুকে যায়। এ কারণে একজন বড় পণ্ডিত বলছে সাইলেসিয়ার মল বোধহয় লজ্জাবতী। যেমনভাবে লজ্জাবতী নারীরা কারো সামনে আসতে চায় না, পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে দেখে, যেমন আড়াল থেকে উঁকি দিয়ে দেখে, বোরখার ফাঁক দিয়ে দেখে, এক কথায় লজ্জাবতী। তো সাইলেসিয়ার মল বোধহয় লজ্জাবতী, খুব লজ্জা পায়, তাই মলদ্বারে এসে আর বেরোতে চায় না, তাই তাকে আঙ্গুল দিয়ে বের করতে হয়। যেমনভাবে লজ্জাবতী মেয়েকে ধরে নিয়ে আসতে হয়, টান, আর এদিকে আসো, লজ্জা করো কেন, ঠিক এমনটাই বুঝি। তাই সাইলেসিয়ার মলকে বলছে লজ্জাবতী মল, আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসতে হয়। লজ্জা পায়, সে নিজে আসতে চায় না, দরজায় এসে আটকে থাকে। অনেক চেষ্টা করে শক্ত মল, দলা দলা মল বের হয়, খুব শক্ত মল, মল ত্যাগের পর মলদ্বার অনেক সময় জ্বালা করে। এই যে কক্সিস, আমাদের একেবারে মেরুদণ্ডের শেষ প্রান্তের যে হাড়, যেটা আমরা বলি মেরুপুচ্ছ, এতে ব্যথার চাপ পড়লে বাড়ে। কেউ যদি বলে ডাক্তারবাবু আমার একেবারে মলদ্বারের শেষ প্রান্তে যে হাড়টা মেরুদণ্ডের, এটা চাপ পড়লে ব্যথা করে, এটি সাইলেসিয়া একটি ভালো ওষুধ। স্ত্রী বা স্বামী সহবাস সহ্য হয় না, হাড় ক্ষয় বা ক্যান্সারে দারুণ কাজ করে। শিশুদের দাঁত ওঠার সময়, মানে দাঁত গজানোর সময় হতে মেরুদণ্ডের বক্রতা, দাঁতের গঠনের বিকৃতি, হাড়ের বিকৃতি, অসাধারণ ওষুধ। স্তনের বোঁটা অনেক সময় ভিতরে ঢুকে যায়। বন্ধুরা, স্তনের বোঁটা ভিতরে ঢুকে যাওয়া কিন্তু ভালো না। কোনো ইয়াং মহিলার যদি স্তনের বোঁটা ভিতরের দিকে ঢুকে যায়, স্তনের বোঁটা একেবারে স্পষ্ট হয়ে সামনের দিকে থাকবে, কিন্তু তা না হয়ে যদি ভিতরে ঢুকে যায়, এটি খারাপ লক্ষণ। অনেক সময় তার জরায়ুতে প্রবলেম দেখা দেয়, অনেক সময় ক্যান্সারও হতে পারে। তো বন্ধুরা, একটা ছোট্ট গল্প মনে পড়লো, আপনারা তো সবাই অ্যাডাল্ট, একটা গল্প শুনে যান। একজন অ্যাডাল্ট মহিলা এই বগলের লোভ সেভ করতে গিয়ে হাত স্লিপ করে তার ব্লেডের ডগায় স্তনের বোঁটাটা কাটা পড়ে গেছে। কাটা পড়ে গেলে মহিলা তাড়াতাড়ি ওই বোঁটাটা কুড়িয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়েছে, মানে ড্রেসিংয়ের সামনে বসে সামনে দাঁড়িয়ে ও বগলটা শেভ করছিল। তো ওই দুধের বোঁটাটা উঠিয়ে সে টেবিলের উপর রেখে চট করে প্রাইভেট কারটা দিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারবাবু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তো এই ঘটনা, ওই সেভ করতে গিয়ে ব্লেড স্লিপ করে আমার স্তনের বোঁটাটা কেটে পড়ে গেছে। তো সেটা এনেছেন? বলছে না, সেটা তো আমি ড্রেসিংয়ের উপর রেখে এসেছি। তো বলছে দ্রুত আনান, এটা করা যাবে, জোড়া লাগানো যাবে সার্জারি করে। তো এখন সে আবার যাবে, আসবে, সময় লাগবে। তো সে তার বাড়ির চাকরকে ফোন করেছে, আব্দুল। তো বল, জি ম্যাডাম। কই তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের উপর যা তো। ড্রেসিং টেবিলের ওখানে যা। কয় কী হয়েছে? কয় দেখ তো ড্রেসিংয়ের উপরে একটা জিনিস আছে, নিয়েই। বলছে ম্যাডাম কিসমিস, আমি তো এটা খেয়ে ফেলেছি। মানে স্তনের বোঁটা তো অনেকটা কিসমিসের মতো শুকিয়ে জড়ো জড়ো চামড়া জুড়ি জুড়ি হয়ে থাকে না, ওই ব্যাককাল চাকরে মনে করেছে কিসমিস, সে এটা খেয়ে ফেলেছে। কয় ম্যাডাম ওই কিসমিসের কথা বলছেন, ওটা তো আমি খেয়ে ফেলেছি। তো ঘটনা হচ্ছে যে স্তনের বোঁটা যদি সামনের দিকে বেড়ে থাকে সেটি ভালো, কিন্তু যদি ভিতর দিকে ঢুকে থাকে তবে তার জরায়ুতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি ক্যান্সারও হতে পারে। এই লক্ষণটা শ্বাসা পেরিলেও পাবেন। সাইলেসিয়ার ক্ষয় জ্বরে যুবক যুবতীদের শরীরের বড় কোষসমূহে সহজে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে। সেক্ষেত্রে আক্রান্ত কোষসমূহ হতে শ্লেষ্মার পরিবর্তে পুঁজ নির্গত হয়। কোষ আক্রান্ত হয়েছে কিনা এবং অত পুঁজ নির্গত হচ্ছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা সহজ বুদ্ধি আছে। যদি কখনো কোনো যুবক যুবতী দেখেন যে ক্ষয় জ্বর, দীর্ঘদিন ধরে জ্বর যাচ্ছে না, জ্বর ভালো হচ্ছে না, দিন দিন শরীর ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে তাকে বলবেন তোমার কপটা পানিতে ফেলো। কপ পানিতে ফেলার পরে যদি দেখেন যে তার কপটা পানিতে ফেলা মাত্র ডুবে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এতে পুঁজ আছে এবং কোষ আক্রান্ত হয়েছে। আর যদি দেখেন যে তার এই কপ পানিতে না ডুবছে না, তাহলে বুঝবেন যে তার কোষ আক্রান্ত হয়নি। গলায় মাছের কাঁটা বিঁধলে ইহা খুব উপকারী ওষুধ। এটি নাইট্রিক অ্যাসিডও পাবেন গলায় কাঁটা লাগলে, ডলিকা, সিপারসাল, ব্ল্যাকিসিস, নেট্টামিউর, ক্যালিকার, গলায় কাঁটা লাগার এতগুলো ওষুধ আছে, আর্জেনাটিকাম। কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, যে সমস্ত মানুষদের হার্টে রিং পরানো আছে, যে সমস্ত পেশেন্টদের শরীরের কোনো জায়গা ভেঙে গেছিল, ওই যে ধাতব পদার্থ দিয়ে জোড়া লাগানো আছে, এই সমস্ত মানুষকে ভুল করে, তারপরে মাত্র কিছুদিন আগে অপারেশন হয়েছে, সেলাই এখনও শুকায়নি, সেলাই জায়গাটা, এমন মানুষকে কখনো গলায় কাটা আটকানোর জন্য কিংবা কোনো ট্রিটমেন্টের জন্য আসলে সাইলেসিয়া দিবেন না। কারণ সাইলেসিয়া দিলে হয় কি, ওই যে সাইলেসিয়ার কাজ হলো যে কোনো মেটাল, কোনো পদার্থ যদি আপনার শরীরের ভিতরে থাকে সে বের করে দেয়। এখন আপনার হার্টে রিং পরানো আছে, আপনি বেখেয়ালে আপনি তাকে সাইলেসিয়া খাইয়ে দিয়েছেন, তার রিংটা কিন্তু খুলে যাবে, ডিসপ্লেস হয়ে যাবে। দেখা যাচ্ছে যে তার শরীরে যে হাড্ডি ভেঙে গেছিলো, যে কারণে ধাতব পদার্থ জোড়া লাগা আছে, ওটা ডিসপ্লেস হয়ে যাবে।
যে কারণে কখনো কোনো মানুষকে যদি ওষুধ দেন আগে জিজ্ঞেস করে নেবেন সাইলেসিয়া যদি দিতে হয়। আপনার অপারেশন করেছেন, কোনো জায়গা সেলাইয়ের দাগ বা সেলাই জায়গাটা বা সেলাইটা শুকিয়েছে কিনা, সেলাই জায়গা না শুকালে, সেলাই না শুকালে অবশ্যই দেবেন না, কারণ ওই জায়গাটা পেকে সেলাইটা খুলে যাবে, এরপরে ধাতব পদার্থটা ডিসপ্লেট হয়ে যাবে, হার্টের রিংটা ডিসপ্লেস হয়ে যাবে। এই জন্য সাইলেসিয়ার পরিবর্তে আমরা গলায় কাটার আর যে ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারি। তা গলায় কাটা তারও অনেকগুলো ওষুধের কথা বললাম আমি। আচ্ছা বন্ধুরা, এখন আসি যে দুমূল যুক্ত দাঁতের মাড়িতে বাদাম আকৃতির টিউমার, যে সমস্ত দাঁতের গোড়ায় যদি মানে ওই যে চ্যাপ্টা দাঁতগুলো যেগুলো দ্বিমূল আর কি, ওখানে যদি বাদামের মতো শক্ত টিউমার হয়, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ, তাহলে সাইলেসিয়া দারুণ কাজ করে। বন্ধুরা, আমরা কিছু ফিজিক্যাল লক্ষণ দেখে আসি। কেউ দু একজন কমেন্ট করুন যে আপনারা আলোচনা শুনতে শুনতে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমি ছেড়ে দিব, আর যদি ভালো লাগে তাহলে আর একটু আছে শেষ করব। দু একজন কমেন্ট করেন, আমি দেখি, যদি চলবে বললে চলবে, আর যদি বলেন না কেটে শেষ করতে তাহলে আমি দ্রুত শেষ করে দেবো। ফিজিক্যাল জেনারেল কি সাইলেসিয়ার আমরা একটু দেখে আসি বন্ধুরা। নিদ্রাকালে এক বন্ধু বলছেন গোয়ান, ওকে থ্যাংক ইউ। ফিজিক্যাল জেনারেল, নিদ্রাকালে মাথায় প্রচুর ঘাম হয়, ঘামে চুল এবং বালিশ ভিজে যায়, পায়ের তলায় আঙ্গুলের ফাঁকে ঘাম, ঘুমের মধ্যে শরীরের এক অংশ ঘাম বা দুর্গন্ধযুক্ত টক গন্ধযুক্ত ঘাম, মার্কসলের মতো রাতে বৃদ্ধি, উত্তাপে উপশম, এদের ঘুম খুব হালকা, এরা কোনো ধরনের ঠান্ডা সহ্য করতে পারে না, বিশেষ করে মাথায় কোনো ধরনের ঠান্ডা এদের সহ্য হয় না, ফুসফুসের রোগে ঠান্ডা খাবার এদের সহ্য হয় না, ঠান্ডার ভয়ে শীতকালে এরা সমস্ত শরীর ঢেকে রাখে, এমনকি ল্যাব দিয়ে পুরা বডি মুখটা পর্যন্ত ঢেকে রাখে। বন্ধুরা, শরীরে তাপের অভাব, ব্যায়াম করলেও এদের শরীর গরম হয় না, সারা শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, বিশেষ করে মাথা ঢেকে রাখলে একটু তারা আরাম বোধ করে, সামান্য পরিশ্রম করলে মাথার সামনের দিকে এবং মুখমণ্ডলে প্রচুর ঘাম হয়। সাইলেসিয়া রোগীর হাতে ঘামের জন্য লেখার সময় খাতা ভিজে যায়। অনেক পেশেন্ট পাবেন যে বাবু খাতা লিখতে গেলে আমার খাতা ভিজে যায়, এত হাত ঘামে, তাড়াতাড়ি আমার ওষুধ দিন, আমার হাতের ঘাম বন্ধ করেন, না হলে আমি তো পরীক্ষায় দিতে পারি না, লিখতে পারি না। পায়ের ঘামের জন্য জুতা ভিজে যায়, জুতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সাইলেসিয়া রোগীদের কদিন পর পর জুতা পাল্টাতে হয়, কারণ জুতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ভীষণ গন্ধ করে, কারো সামনে জুতা মোজা তারা পরতে পারে না, এই কারণে এরা বেশিরভাগ স্যান্ডেল পরে যাতে বাতাস লাগে, না ঘামে। জিহ্বা ডগা এবং সামনের অংশে চুল থাকার অনুভূতি ফার্স্ট গ্রেডের লক্ষণ এটি। এটি নেটটা মিউরা আছে। পছন্দ, ঠান্ডা খাবার, রুটি খেতে ভালোবাসে। অপছন্দ কি? মাংস, মায়ের দুধ, গরম খাবার, ঠান্ডা করা খাবার, লবণাক্ত খাবার এদের পছন্দ না। অসহ্য কি? কি খেলে এদের সমস্যা হয়? পেট খারাপ করে, চর্বি সহ্য করতে পারে না, আলু খেলে বেড়ে যায়, এটি অ্যালুমিনাতে আছে, আলু খেলে বেড়ে যায়। বৃদ্ধি, প্রতিবার নতুন চাঁদ দেখা দেওয়ার সময়, ঠান্ডায় রাতে বাতাস বইলে, নড়াচড়ায় এবং মাসিকের সময় রোগ বাড়ে। উপশম হয় কিসে? গরম ঘরে গরম কাপড় দিয়ে মাথা ঢেকে রাখলে রোগের উপশম। আর গ্যাস্ট্রিক যদি হয়, ঠান্ডা খাবার খেলে তবেই তার গ্যাস্ট্রিক কমে। ঠান্ডা খাবারে গ্যাস্ট্রিক কমে, এটি লাইকোপোডিয়াম আছে। লাইকোপোডিয়ামের সমস্ত রোগ গরমে উপশম সম্ভবত, কিন্তু মাথা ব্যথা এবং পাকস্থলীর গ্যাস্ট্রিক এটি ঠান্ডা খাবারে উপশম। বন্ধুরা, সতর্কতা, আপনারা সাইলেসিয়া ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করবেন। কি সতর্কতা অবলম্বন করবেন একটু দেখে আসি। মার্কসলের পূর্বে পরে দিবেন না, আগেই বলেছি। ফুসফুসে যক্ষা রোগীকে সাইলেসিয়া দেওয়ার পূর্বে খুবই সতর্ক। যে সমস্ত মানুষদের ফুসফুসে যক্ষা হয়েছে তাদের ভুল করেও সাইলেসিয়া দিবেন না, খুবই সচেতন থাকবেন, না হলে রোগীর কিন্তু একেবারেই খবর হয়ে যাবে। ফসফরাস, সাইলেসিয়া, সালফার, এই টাইপের ওষুধগুলো যদি দেওয়া যায় তাহলে রোগীর অনেক সময় মৃত্যুর সম্ভাবনা থাকে, যে কারণে ফুসফুসের যক্ষায় খুবই সচেতন থাকবেন। একান্তই যদি দিতে হয় খুব সচেতনতার সাথে পাওয়ারের দিকে খেয়াল রাখবেন। যাদের শরীরে, হয়তো বললাম, যাদের শরীরে অপারেশনের সেলাই করা আছে এখনও শুকায়নি শরীরের, ওটা তো বলেছি, ওটা না বললাম। যাদের, ওটাও বলেছি, সেটা আর না বললাম। এখন বন্ধুরা আসি যে সাইলেসিয়া কি, তাহলে আমরা কি পেলাম। এরা একটু জীর্ণশীর্ণ, দুর্বল প্রকৃতির, এরা শান্তশিষ্ট, ভদ্র, কিন্তু ভিতরে রাগ থাকে। এরা ওপরে মেজাজ কখনো দেখাতে চায় না, তর্ক করতে চায় না, ওপরে ঠান্ডা মাথায়, কিন্তু ভিতরে জেদ থাকে। যেটি সে করবে, সিদ্ধান্ত নেয়, সেটা সে করে, কিন্তু আপনার সাথে তর্ক করবে না, আপনার সাথে মারামারি করবে না, ঝামেলা করবে না, বুদ্ধি দিয়ে আপনাকে পরাস্ত করবে। বুদ্ধির কিন্তু অনেক দাম আছে বন্ধুরা। বুদ্ধির কত দাম, কথার কত গুরুত্ব, সেটি আপনাদের বোঝানোর জন্য একটা গল্প বলে আমি শেষ করব। একবার একটা মামলা উঠেছে কোর্টে, রেপ কেসের মামলা। এক ছেলে এক মেয়েকে রেপ করেছে। তো ছেলের উকিল ছেলেকে শিখিয়ে দিয়েছে, তোমাকে মহিলা পক্ষের উকিল যতই জেরা করুক তুমি কোনো উত্তর দেবে না, চুপ থাকবা, বাকিটা আমি দেখব। তো এখন মেয়ের পক্ষের উকিল জেরা করছে ছেলেকে, তুমি রেপ করেছো, তুমি এই করেছো, তুমি সেই করেছো, যা বলছে সে কোনো কথা বলে না, শুধু উকিলের চোখের দিকে তাকিয়ে আছে, উত্তর দেয় না। দেখে মেয়ে পক্ষের উকিল খুব রাগ হয়ে বলছে, মাননীয় আদালত, দেখছেন সে কত বড় বেয়াদব, আমার মক্কেলাকে রেপ করে অন্যায় তো করেছে,
কোর্টের সামনে দাঁড়িয়ে সে কোনো জবাব না দিয়ে কোর্টকে অপমাননা করছে, তার কঠিন শাস্তি দেওয়া হোক। তো তার কথা শেষ হইল পরে ছেলে পক্ষের উকিল কোর্টে দাঁড়িয়ে বলছে, মাননীয় আদালত, আমার মক্কেল মহিলাকে রেপ করেছে, এ কথা সত্য, এটা আমি স্বীকার করছি। কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, উকিল বন্ধু যে বললেন আমার মক্কেল বেয়াদব, কথার জবাব দিচ্ছে না, এইটি মিথ্যা কথা। আমার মক্কেল তো শুনতেই পায় না, জবাব দিবে কিভাবে? শুনতে পায় না কারণ কি মাননীয় আদালত, আমি একটু বলি। আমার মক্কেল যখন মহিলাকে রেপ করে, জোর করে ধর্ষণ করে, তখন মহিলা এমন জোরে একটা চিৎকার করেছিল যে ওই চিৎকারে আমার মক্কেলের কানের পর্দা নষ্ট হয়ে গেছে। তারপরে থেকে আমার মক্কেল শুনতে পায় না, যে কারণে আমার বন্ধুর কোনো উত্তর দেয়নি। এটি সে আদালতকে অপমান করেনি, সে চেষ্টা করছিল চোখে চোখে তাকিয়ে কথা শোনার, শুনতে পাচ্ছিল না কারণ পর্দা নষ্ট হয়ে গেছে এই মহিলার চিৎকারে। মহিলা তো কাঠগড়ায় দাঁড়িয়েছিল। মহিলা বলছে, না মাননীয় আদালত, মিথ্যা কথা, আমি টু শব্দও করিনি। যেই মাত্র বলছে মহিলা আমি টু শব্দও করিনি, তখন বলছে ছেলে পক্ষের উকিল, মাননীয় আদালত, আমরা জানি যে কোনো নারী তার ইজ্জত বাঁচানোর জন্য চিৎকার করবেই, মানুষজনকে ডাকবে। সে বলছে সে চিৎকার করেনি, টু শব্দ করেনি, তার মানে আমার মক্কেলের সাথে তার খাতির ছিল, আপোষে আকাম হয়েছে। এখন কেউ বুদ্ধি দিয়েছে আমার মক্কেলকে বিয়ে শাদী করতে হবে অথবা অর্থনৈতিকভাবে ফাঁসাতে হবে, তাই সে মামলা করেছে। মাননীয় আদালত চিন্তা করছে, তাই তো, মহিলা তো নিজেই বলছে আমি টু শব্দ করিনি, তার মানে স্বেচ্ছায় কাজ হয়েছে, এখন কোনো কারণে মামলা হয়েছে, বনিবনা না হয়। তো বলছে যে মহিলার সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা গেল যে এটি জোর করে রেপ নয়, আপোষে কাজ হয়েছে, সুতরাং বেকসুর খালাস। চাইলে আপনারা বাড়ি গিয়ে বিয়ে শাদী ব্যবস্থা করতে পারেন, না হলে নাই। তো একখান কথাতে বেকসুর খালাস। তা আমরা ওষুধ নির্বাচনের সময় যদি ঠিকমতো কায়দা কলাম করতে না পারি, তাহলে ওই যে মহিলার ভুলে যেমন বেকসুর খালাস হয়ে গেছে রেপ কেস, আমাদের রুগীও কিন্তু এরকম বেকসুর খালাস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আসব। আজকে একটু ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে যে আমি পরশুদিন কথা দিয়েছিলাম আজকে লাইভে আসব, কিন্তু ওরা আমার সাথে সাধারণত যোগাযোগ করে, আমার কাছে ব্যানারটা পাঠায়, আমি এটা পোস্ট করি, শেয়ার করি। আমি বন্ধুদের কাছে শেয়ার করতে পারিনি, পোস্ট করতে পারিনি, যে কারণে আমার অনেক বন্ধু জানে না। মিনিমাম হয়তো ওরা আরও 50 জন আসতে পারতো, আমি ওদের কাছে সবাইকে জানাতাম, কিন্তু আমি জানাতে পারিনি, কারণ আমি জানি না যে আজকে আমার লেকচার আছে, আমি ভুলে গেছি। মানে জানি না বললে ভুল হবে, আমি জানতাম পরশুদিন, কিন্তু এটা আমার মনে নাই, কাজের চাপে, রুগীর চাপে ভুলে গেছি। ওরা যদি দিনের বেলায় বিকালে মনে করে দিত তাহলে ভুলটা হতো না। ভুলটা হয়েছে 9:30 আলোচনা, আমাকে বোধহয় 9:15 ফোন করছে। তো যে কারণে আরেকটু সুন্দর করে সাজানো যেত, আর একটু ভালো করে হয়তো বলতে পারতাম। তো আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, যা বলছি, যতটুকু বলছি, এতটুকু যদি আপনাদের কারো এতটুকু কাজে লাগে, তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক মনে করব। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, আমরা আলোচনায় এসে কখনো কোথাও কোনো ত্রুটি করতে পারি, ভুল করতে পারি, আপনারা ধরিয়ে দিবেন। আর আমি একজন ছাত্র, আমি আপনাদের থেকে শিখতে আসি, শেখাতে আসি না। আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি, ভালোবেসে শেয়ার করতে এসে আমি আপনাদের থেকে শিখছি। এই আলোচনা করতে এসে আমি একটু পড়ালেখা করি, তাই আমি একটু শিখি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে আপনারা অনুমতি দিলে আমি বেরিয়ে যাই। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমাদের মিলান স্যার, মানুষ স্যার, সাইফুল স্যার, আমি সবার নাম হয়তো বলতে পারলাম না, শাহানারে বা এসছি কিনা আমি দেখতে পাচ্ছি না, আমাদের সঞ্জীব স্যার, অনেক স্যারকে আমি দেখতে পাচ্ছি, আমাদের বাবা, আমাদের ইদ্রিস স্যার, ইদ্রিস মজুমদার, বাংলাদেশ গভর্নমেন্টের সাবেক কর্মকর্তা, ওনাকে আমি দেখতে পাচ্ছি। তো জান্নাত কলি আছে, হ্যাঁ, আমি অনেককেই দেখতে পাচ্ছি, সবার নাম হয়তো বলতে পারছি না, আবার সবার নামটাও দেখতে পাচ্ছি না। তো যাদেরকে দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই এসে লাইভটাকে সার্থক করলেন। এভাবে আসবেন, ভালো লাগবে, আপনারা আসলে আমার ভালো লাগবে। তো ঠিক আছে, ধন্যবাদ।